Hello students, welcome to the new lecture of thermodynamics. থার্মোডায়নামিক্স অনেকেরই একটু কঠিন বলে মনে হয়। আমার যেটা মনে হয় যে থার্মোডায়নামিক্স ঠিক অর্ডারে যদি আমরা পড়ি তাহলে এটা খুব সহজ হয়ে যায়, কারণ কানেক্টিং কনসেপ্ট এখানে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা হয়, আমরা আরবিট্রারিলি কখনো এনট্রপি পড়ছি, কখনো গিবস ফ্রি এনার্জি পড়ছি, কখনো ফার্স্ট ল পড়ছি। এরকমভাবে পড়লে অনেক সময় প্রবলেম হয় এবং সেখান থেকে কোশ্চেন না পড়া থাকে এবং সেখান থেকে কনফিডেন্সটা লুজ হয়। আশা করি যারা ভিডিও দেখছো তাদের অনেকেরই থার্মোডায়নামিক্সে প্রবলেম আছে, এবং আমি গ্যারান্টি করছি যে পুরো সিরিজটা দেখার পর থার্মোডায়নামিক্সে যে 2 থেকে 3টে কোশ্চেন কম্পিটিটিভ এক্সাম নিট বা জিতে আসে, সেটা তোমরা পুরোপুরি করে আসতে পারবে। আমি যেরকম লেকচারের সাথে থিওরি করাবো, থিওরির সাথে নিউমেরিক্যাল এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রবলেমগুলো এখানে সলভ করাবো। যেগুলো ক্রিটিক্যাল আছে সেগুলোর ওপর বেশি জোর দেবো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক তাহলে আজকের ক্লাস। থার্মোডায়নামিক্স পড়তে গেলে, থার্মোডায়নামিক্স বলতে থার্মোডায়নামিক্স নামের মধ্যেই রয়েছে আমাদের কি পড়তে হবে। থার্মো প্লাস ডায়নামিক্স, অর্থাৎ থার্মো মানে হিট, ডায়নামিক্স মানে মুভমেন্ট মানে কাইনেটিক্স, অর্থাৎ হিটের মুভমেন্ট কে আমরা এই চ্যাপ্টারে স্টাডি করব। রিয়াকশন কোনটা স্পন্টেনিয়াস হবে কি হবে না, সেটাও থার্মোডায়নামিক্স আমাদের এখানে বলে। কি বলছে দেখো, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ এনার্জি চেঞ্জ ডিউরিং রিয়াকশন অ্যান্ড স্পন্টেনিটি অফ দ্য প্রসেস। এনার্জি চেঞ্জ মানে কোনটা এক্সোথার্মিক হবে, কোনটা এন্ডোথার্মিক হবে, কি ধরনের হিট অফ রিয়াকশন ইউজ হচ্ছে, সেইগুলোর আইডিয়া আমরা এখানে পাবো। এই পুরো জিনিসটা পড়তে গেলে থার্মোডায়নামিক্স তার আগে আমাদের কিছু বেসিক টার্ম জেনে রাখা দরকার। অনেকেই হয়তো জানো, স্কুলে পড়া হয়েছে বা অন্য কোথাও দেখেছো, বাট সেগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। প্রথমে আমরা সেগুলোকে কভার আপ করবো, তারপরে আস্তে আস্তে ফার্স্ট ল এর দিকে এগোবো। ফার্স্ট যে টার্মটা এখানে আসে সেটা হলো সিস্টেম। সিস্টেম বলতে কি বোঝায়? সিস্টেম মানে কোনো মিউজিক সিস্টেম নয়, কিন্তু সিস্টেম মানে হচ্ছে তুমি যে জিনিসটা অবজার্ভ করছো, যেটা নিয়ে কাজ করছো, সেটা সেই মুহূর্তে তোমার কাছে সিস্টেম। কি বললাম? যখন যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা আমাদের কাছে তখন সিস্টেম। ল্যাবে তোমরা টেস্ট টিউব নিয়ে কাজ করছো, তাহলে টেস্ট টিউবটা তোমার কাছে সিস্টেম। এখন তোমরা পেন খাতা নিয়ে বসে আছো, পেন খাতাটা তোমাদের কাছে সিস্টেম। আমার কাছে পেন রয়েছে, বোর্ড রয়েছে, এটা আমার কাছে সিস্টেম। ঠিক আছে? যখন যেটা নিয়ে আমরা কাজ করছি, কি বলছে, দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স আন্ডার অবজারভেশন ইজ কল্ড সিস্টেম। অর্থাৎ যেটাকে আমরা অবজার্ভ করছি, ইউনিভার্সের মধ্যে যে পার্টটাকে আমরা অবজার্ভ করছি, সেটা সেই মুহূর্তে আমাদের কাছে সিস্টেম। সিস্টেম ছাড়াও যে পার্টটা থাকে তাকে আমরা বলি সারাউন্ডিংস। রিমেইনিং পার্ট অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড সারাউন্ডিংস। পুরোটাকে যদি ইউনিভার্স ধরো, যার মধ্যে থেকে একটা যে পার্টটাকে তুমি অবজার্ভ করছো সেটা সিস্টেম, সিস্টেম ছাড়া বাকি পার্টটা হচ্ছে সারাউন্ডিংস আমরা বলবো। অর্থাৎ খুব ডিটেলসে বলতে গেলে সিস্টেমের এফেক্ট যতদূর অবধি ছড়াতে পারে সেই রিজিয়নটাকে আমরা বলি সেই সিস্টেমের সারাউন্ডিংস। ওকে, সিস্টেম প্লাস সারাউন্ডিংস দুটোকে নিয়ে আমরা বলি ইউনিভার্স। সিস্টেম প্লাস সারাউন্ডিংস দুটো নিয়ে হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স মানে পুরো ইউনিভার্সের ওরকম কথা না। সিস্টেম এবং সিস্টেমের এফেক্ট যতদূর অবধি গেছে সেইটা হচ্ছে সারাউন্ডিংস, দুটো মিলিয়ে হচ্ছে ইউনিভার্স। বাউন্ডারি কি? সিস্টেম আর সারাউন্ডিংস এর মাঝে যে ওয়াল সেপারেট করে তাদেরকে, সিস্টেম আর সারাউন্ডিংসকে যে ওয়াল সেপারেট করে তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি বাউন্ডারি। বাউন্ডারি মনে রাখবে ২ রকমের হয়। ডায়াথার্মাল হয়, হতে গেলে ৪ রকমের বলা যায়, বাট মোটামোটাভাবে এটা ২ রকমের হয়। একটাকে বলি আমরা ডায়াথার্মাল বাউন্ডারি, আরেকটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। ঠিক আছে? ডায়াথার্মাল বাউন্ডারি বলতে কি বোঝায়? ডায়াথার্মাল মানে যে বাউন্ডারি হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে তাকে আমরা বলি ডায়াথার্মাল বাউন্ডারি। আর অ্যাডিয়াবেটিক বাউন্ডারি কথার মধ্যেই রয়েছে অ্যাডিয়াবেটিক, তার মানে যে হিট ট্রান্সফার, যে বাউন্ডারি হিট ট্রান্সফার অ্যালাউ করে না তাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। ঠিক আছে? এছাড়াও রিজিড বাউন্ডারি হতে পারে, নন রিজিড বাউন্ডারি হতে পারে। রিজিড বাউন্ডারি বলতে কোনো ফিক্সড ওয়াল দেওয়া কোনো বাউন্ডারি যেটাকে তুমি নড়াতে পারবে না, সেটা হচ্ছে রিজিড বাউন্ডারি। আবার নন রিজিড মানে ধরো যেটা ফ্লেক্সিবল একটা কোনো বাউন্ডারি, ধরো বেলুন। বেলুনের ভেতরে হাওয়াটাকে যদি সিস্টেম মনে করো আর সারফেসটাকে যদি তুমি বাউন্ডারি মনে করো, তাহলে সেক্ষেত্রে বাউন্ডারিটা কি হবে? এক্সপ্যান্ডেবল, আবার কম্প্রেসও করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি? নন রিজিড বাউন্ডারি। ওকে, তাহলে কি কি পড়লাম এই স্লাইড থেকে? সিস্টেম বলতে কি বোঝায়? যেটাকে অবজার্ভ করছে সেটা সিস্টেম। সিস্টেম ছাড়া ইউনিভার্সের বাকি পার্টটা সারাউন্ডিংস। সিস্টেম প্লাস সারাউন্ডিংস মিলে কে হচ্ছে? ইউনিভার্স। সিস্টেম আর সারাউন্ডিংসকে আলাদা করছে কে? বাউন্ডারি। বাউন্ডারি ২ রকমের হয়,
ডায়াথার্মাল বাউন্ডারি, অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। ডায়াথার্মাল বাউন্ডারি কি করে, যে হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে, আর অ্যাডিয়াবেটিক বাউন্ডারি হিট এক্সচেঞ্জ অ্যালাউ করে না। এছাড়া আরো দুটো বাউন্ডারির কথা বললাম, রিজিড অ্যান্ড নন রিজিড বাউন্ডারি। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে সিস্টেম। সিস্টেম মানে কি বুঝলাম, যেটা অবজার্ভ করছি সেটা আমাদের কাছে সিস্টেম। সিস্টেম ক রকমের হয়? থার্মোডায়নামিক্যালি আমরা এটাকে ৩ রকম ভাবে বলি। এছাড়াও বলতে পারি হোমোজিনিয়াস সিস্টেম হয়, হেটেরোজিনিয়াস সিস্টেম হয়। হোমোজিনিয়াস সিস্টেম সম্বন্ধে তোমাদের আইডিয়া রয়েছে, যেখানে রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট, ক্যাটালিস্ট যদি থাকে, সবাই যদি সেম ফেজে থাকে তাহলে হোমোজিনিয়াস বলা হয়, আর ডিফারেন্ট ফেজে থাকলে তাকে হেটেরোজিনিয়াস সিস্টেম বলা হয়। থার্মোডায়নামিক্যালি সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কি, মাস আর এনার্জি ট্রান্সফারের বেসিসে এই ডিফারেন্সিয়েটটা করা হয়। ওপেন সিস্টেম বলতে কি বোঝায়, যেখানে মাস এনার্জি বোথ ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। সিস্টেম আর সারাউন্ডিংস এর মাঝে মাস এনার্জি দুটোই ট্রান্সফার হতে পারে, তাকে আমরা বলি ওপেন সিস্টেম। ধরো তুমি একটা কন্টেনার নিলে, বা তুমি একটা চায়ের কাপ নিলে, আমি বলছি যে এখানে ধরো এই সিস্টেম আর সারাউন্ডিংস এর মাঝে মাসও ট্রান্সফার অ্যালাউড অ্যান্ড এনার্জি ট্রান্সফারও অ্যালাউড। এনার্জি ট্রান্সফারও অ্যালাউড, মাস ট্রান্সফারও অ্যালাউড, তাকে আমরা বলি ওপেন সিস্টেম। এক কাপ গরম চা যদি প্লেটের মধ্যে রাখো, তাহলে সেখানে কি মনে হচ্ছে যে ওপেন, বা তার মানে কি সেখান থেকে ধোঁয়া উঠছে, তার মানে মাস ট্রান্সফার অ্যালাউ হচ্ছে, এবং কাপটা ধরলে তোমার গরমও লাগছে, তার মানে সেখানে হিট ট্রান্সফারও হচ্ছে, এনার্জি ট্রান্সফারও হচ্ছে। তাহলে আমরা বলতে পারি সেটা এক কাপ চা, গরম চা একটা ওপেন সিস্টেমের এক্সাম্পল। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড আসে ক্লোজ সিস্টেম। নামের মধ্যেই আছে ক্লোজ সিস্টেম মানে কি, যে মাস ট্রান্সফার অ্যালাউ করে না, বাট এনার্জি ট্রান্সফার অ্যালাউ করে। মাস ট্রান্সফার অ্যালাউ করে না, মাস ট্রান্সফার অ্যালাউ করে না, বাট এনার্জি ট্রান্সফার অ্যালাউ করে যে সিস্টেম, তাকে আমরা বলি ওপেন সিস্টেম। এবার ভাবো, ওই গরম চাটাই যদি তুমি প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দাও, তাহলে কি হবে, ধোয়া ওঠাটা বন্ধ করে দিলে, তাহলে মাস ট্রান্সফারটা বন্ধ হয়ে গেল, কিন্তু এখনো তোমার চায়ের কাপটা ধরলে গরম লাগছে, তার মানে এনার্জি ট্রান্সফার এখনো হচ্ছে। তাহলে সেই ধরনের সিস্টেমকে আমরা কি বলবো, এই ক্লোজ সিস্টেম। তাহলে এক কাপ গরম চা যদি প্লেট দিয়ে ঢাকা দিয়ে দাও, ক্লোজ সিস্টেম। ওপেন রাখলে ওপেন সিস্টেম। এছাড়া আর একটা ক্যাটাগরি রয়েছে, যেটাকে আমরা বলি আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমে কি বলা হয়, নাইদার মাস নর এনার্জি ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। নাইদার মাস নর এনার্জি ক্যান ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। তার মানে কি, যে মাস ও এনার্জি, মাস ট্রান্সফারও অ্যালাউড নয়, আর এনার্জি ট্রান্সফারও অ্যালাউড নয়। ওকে, কি হতে পারে, ওই গরম চাটাকেই তুমি যদি থার্মোফ্লাক্সের মধ্যে ঢেলে রাখো, ঢেলে ওপরে ঢাকনাটা আটকে দাও, তাহলে কি হবে, এবার মাস ট্রান্সফার তো আটকে গেল ঢাকনা দেওয়ার জন্য, আর তুমি এখন থার্মোফ্লাক্সটাকে ধরলেও তোমার গরম লাগছে না, তার মানে এনার্জি ট্রান্সফারটাও বন্ধ হয়ে গেছে। তাহলে সেটা একটা এক্সাম্পল হবে আইসোলেটেড সিস্টেমে। তাহলে এখানে নাইদার মাস নর এনার্জি, মাসও নয় এনার্জিও নয়, কোনোটাই সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে এক্সচেঞ্জ হতে পারে না। তাহলে বোঝা গেল সিস্টেম কত ধরনের হয়, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম অ্যান্ড আইসোলেটেড সিস্টেম। মাস অ্যান্ড এনার্জির রেসপেক্টে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করেছি। দুটোই মাস এনার্জি দুটোই যদি ট্রান্সফার হতে পারে, তাহলে এক্সচেঞ্জ হতে পারে, তাহলে ওপেন সিস্টেম। মাস যদি না হয়, এনার্জি শুধু হয়, তাহলে ক্লোজ সিস্টেম। আর দুটোই যদি না হয়, তাহলে আমরা বলবো তাকে আইসোলেটেড সিস্টেম। নেক্সট, এবার এখান থেকে বোঝার জিনিস শুরু হচ্ছে। দেখো, ফার্স্ট প্রপার্টি অফ সিস্টেম। সিস্টেমের কি প্রপার্টি? সিস্টেমের দু রকম প্রপার্টি হয়। সিস্টেম মাসের ওপর ডিপেন্ড করতে পারে, সিস্টেম মাসের ওপর ডিপেন্ড না করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট অন মাস হতে পারে। এর ওপর বেস করে একে ক্যাটাগরাইজ করা হয়েছে দুটো পার্টে। যে সিস্টেম মাস ইন্ডিপেন্ডেন্ট, তাদেরকে আমরা বলি ইন্টেন্সিভ প্রপার্টি বা ইন্টেন্সিভ প্রপার্টিজ অফ এ সিস্টেম। সিস্টেমের যে প্রপার্টি সেটা দু রকমের, একটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট, একটা মাস ইন্ডিপেন্ডেন্ট। যেটা মাস ইন্ডিপেন্ডেন্ট তাকে আমরা বলি ইন্টেন্সিভ, অর্থাৎ দেখো মাস অ্যান্ড সাইজ ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, নন অ্যাডিটিভ হবে। ওকে, আর যারা মাসের ওপর ডিপেন্ড করবে তাদেরকে আমরা বলি এক্সটেন্সিভ প্রপার্টি। মাসের ওপর যারা মাস আর সাইজের উপর ডিপেন্ড করবে তাদেরকে আমরা বলি এক্সটেন্সিভ প্রপার্টি। মাসের ওপর ডিপেন্ড করলে সেটা অ্যাডিটিভ ইন নেচার হবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা সিস্টেমের যদি ধরো এক্সটেন্সিভ প্রপার্টি একটা 1 একটা 2 হয়, তাহলে দুটোকে কম্বাইন করে যে টোটালটা পাবো সেটা 1 + 2ই হবে।
কিন্তু যদি ইন্টেন্সিভ প্রপার্টি হয়, মাস ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তারা নন অ্যাডিটিভ হয়, অ্যাড করলে তাদেরকে টোটালটা পাওয়া যায় না। ফর এক্সাম্পল ধরো, এটাকে বোঝার সবচেয়ে তোমাদের পরীক্ষার সময় কি দেবে, কোশ্চেনে বিভিন্ন প্রপার্টি দিয়ে দেবে, প্রপার্টি দিয়ে বলবে কোনটা এক্সটেন্সিভ কোনটা ইন্টেন্সিভ বলো। এই পরীক্ষা কোশ্চেন আসেই, কম্পিটিটিভে মাঝে মধ্যেই আসে, আর বোর্ড লেভেলে তো দেবেই। ভালো করে বুঝতে হবে। এখানে অনেকেই যেটা ভুল করে সেটা হলো যে একটা টেবিল মুখস্থ তৈরি করে সেটাকে মুখস্থ করে এবং তারপর সেখান থেকে ভুল হওয়া শুরু হয়। আমি সেই অ্যাপ্রোচে যাচ্ছি না। যেটা তোমরা করবে ভালো করে বোঝো। আমি বলছি যে ট্রিক্সটা সেটা হলো যে যেকোনো প্রপার্টি দিক তোমাকে, আমি শিখিয়ে দেবো। যেকোনো প্রপার্টি তোমাদেরকে দিক, সেটাকে মনে মনে ৫ টা ভাগে ভাগ করবে। ৫ টা ভাগে ভাগ করে যে ছোট পার্টটা থাকবে সেখানে যদি প্রপার্টির ভ্যালুটা সেম থেকে যায়, সেখানে যদি ৫ টা ভাগে ভাগ করে ছোট যে পার্টটা সেখানে প্রপার্টির ভ্যালুটা ৫ ভাগ করার পরেও প্রপার্টি ভ্যালুটা সেম থেকে যাচ্ছে, তাহলে সেটা মাসের উপর ডিপেন্ড করছে না, মাস ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা বলবো তাকে ইন্টেন্সিভ। আর যদি ৫ টা ভাগে ভাগ করার পরে ছোট যে পার্টটা, সেই পার্টটা 1/5 হয়ে যায় প্রপার্টির ভ্যালুটা, তাহলে সেটা মাসের উপর ডিপেন্ড করছে, সেটা হবে এক্সটেন্সিভ প্রপার্টি। কি বললাম? আরেকবার বলছি। যেকোনো প্রপার্টি দিক সেটাকে ৫ টা ভাগে মনে মনে ভাগ করবে। ছোট পার্ট যেটা থাকবে সেই পার্টটা যদি প্রপার্টির ভ্যালুটা সেম থেকে যায়, তাহলে আমরা বলবো সেটাকে ইন্টেন্সিভ। আর যদি 1/5 হয়ে যায় তাহলে বলবো এক্সটেন্সিভ। ফর এক্সাম্পল টেম্পারেচার। ভাবো যে টেম্পারেচার, তোমরা যে ঘরে বসে আছো, ফর এক্সাম্পল যখনই ক্লাস করো, অন অ্যান এভারেজ বলছি, রুম টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তোমাদের যে ঘরে তোমরা বসে আছো সেই ঘরে, বা আমার এই ঘরে ধরো টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি কি করলাম, ঘরটার মধ্যে ৪ টে আরো দেওয়াল তুলে ছোট, ছোট ৫ টা ঘরে কনভার্ট করলাম। তাহলে ছোট, ছোট যে ৫ টা ঘর, যে ছোট ঘরটা হলো তার টেম্পারেচার কত হবে? কি মনে হয়? ৫ ভাগে ভাগ করার পর 25 ডিগ্রি ধরো ছিল। তাহলে কি 5 ডিগ্রি হয়ে যাবে? কি বলছো? 5 ডিগ্রি হবে? হয় কখনো? না। 5 ডিগ্রি হলে তো তাহলে কেউ এসিই লাগাতো না ঘরে। তাই না? সবাই তো ভাবতো যে ছোট, ছোট ঘর করব, সবচেয়ে বেশি ঠান্ডা হবে। তা তো নয়। যে ভাবো তোমাদের ঘর, পাশের ঘর, কারো বাড়ি এসি চলছে না। তাহলে সবার ঘরে টেম্পারেচার তো বাইরের টেম্পারেচার যা সেটাই হবে। তাহলে যত ভাগেই ভাগ করো না কেন ঘরকে, প্রত্যেকটা যে ছোট ঘর পাবে সেখানেও টেম্পারেচার সেমই থাকবে। প্রেশারের কথা ভাবো, টেম্পারেচার সেমই থাকবে। তাহলে প্রপার্টিটার ভ্যালুটা সেম থেকে যাচ্ছে। প্রপার্টির ভ্যালু যদি সেম থেকে যায়, তাহলে আমরা কি বলবো? মাস ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ইনটেনসিভ। ইনটেনসিভ ইন্ডিপেন্ডেন্ট, এটা দিয়ে মনে রাখবে। ইনটেনসিভ ইন্ডিপেন্ডেন্ট। ওকে। আরেকটা এক্সাম্পল ধরো, ধরো আমি বললাম যে প্রেশার। ঘরের প্রেশার, তোমরা যেখানে বসে আছো, আমি যেখানে আছি, সবাই 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারে রয়েছে। এবার যদি সেই ঘরটাকে ছোট, ছোট ভাগ করে ৫ টা ছোট, ছোট ঘরে কনভার্ট করে সেই ছোট ঘরটার প্রেশার আমরা ভাবি, সেখানেও তো 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারের আন্ডারেই থাকবো আমরা সবাই। তাহলে প্রেশারটাকেও যত ভাগেই ভাগ করো না কেন, ছোট যে পার্ট থাকছে সেখানেও প্রেশারের ভ্যালুটা সেম থেকে যাচ্ছে। তাহলে প্রেশার মাস ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ইনটেনসিভ। ভলিউমের কথা ভাবো। ভলিউম ভাবো যে একটা 1 লিটারের কন্টেনার নিয়েছো। 1 লিটার ওয়াটার রয়েছে। 1 লিটার ওয়াটার রেখে, জল রেখে সেটাকে তুমি ছোট, ছোট ৫ টা কন্টেনারে ভাগ করে দিলে 200 ml করে। ৫ টা ভাগে ভাগ করলে। তাহলে ছোট, ছোট যে পার্টটা থাকলো, সেই ছোট পার্টে কি 1 লিটার জল আছে? ভলিউমটা 1 লিটার থাকছে? না, 200 ml হয়ে গেছে। তাহলে এটা 1/5 হয়ে গেছে। তাহলে এটা মাসের উপর ডিপেন্ড করছে। তাহলে এটা কি হবে? এক্সটেনসিভ হবে। তাহলে ভলিউম এক্সটেনসিভ। টেম্পারেচার, প্রেশার ইনটেনসিভ। দেখো, টেম্পারেচার, প্রেশার ইনটেনসিভ। ভলিউম এক্সটেনসিভ। এবার টেম্পারেচার যদি ইনটেনসিভ হয়, খেয়াল করে দেখো তার সাথে রিলেটেড আরো কিছু টার্ম আসে, যেরকম ফ্রিজিং পয়েন্ট, যেরকম বয়েলিং পয়েন্ট, যেরকম মেল্টিং পয়েন্ট। তাই না? এগুলো প্রত্যেকটাই এক একটা টেম্পারেচার। ভাবো ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস। ১ বালতি জলের ফ্রিজিং পয়েন্টও যা, ১ ফোঁটা জলেরও ফ্রিজিং পয়েন্ট তাই। তাহলে মাস ইন্ডিপেন্ডেন্ট। ফ্রিজিং পয়েন্ট কি হবে? ইনটেনসিভ। টেম্পারেচার ইনটেনসিভ হলে ফ্রিজিং পয়েন্টও ইনটেনসিভ হবে। বয়েলিং পয়েন্টও ইনটেনসিভ হবে টেম্পারেচার। মেল্টিং পয়েন্টও ইনটেনসিভ হবে টেম্পারেচার। তাহলে সব এই ক্যাটাগরির মধ্যে চলে এলো। হলো? যদি আমি বলি লেন্থ, কিভাবে ভাববে? যে একটা আমার কাছে 12 সেন্টিমিটার স্কেল আছে, সেটা হাত থেকে পড়ে ৬ টা টুকরো হয়ে গেল। তাহলে প্রত্যেকটা যে টুকরো রয়েছে সেখানে লেন্থ 12 সেন্টিমিটার আছে আর নেই, 1/6 হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো সেটাকে? এক্সটেনসিভ। যারা মাসের উপর ডিপেন্ড করবে তারা এক্সটেনসিভ, না হলে ইনটেনসিভ। দেখো টেম্পারেচার ইনটেনসিভ, প্রেশার ইনটেনসিভ, বয়েলিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, এগুলো ইনটেনসিভ।
সারফেস টেনশন ভিসকোসিটি তোমরা ফিজিক্সে পড়ে থাকো, 1 ফোঁটা জলের সারফেস টেনশন যা 1 বালতি জলের সারফেস টেনশন তাই, 1 পুকুর জলের সারফেস টেনশনও তাই, 1 ফোঁটা জলের ভিসকোসিটি যা 1 বালতি জলের ভিসকোসিটিও তাই, 1 পুকুর জলের ভিসকোসিটিও তাই। মাসের উপর ডিপেন্ড করছে না, ইন্টেন্সিভ। ঠিক, কনসেন্ট্রেশন ভাবো যে 1 মোলার একটা সলিউশন রেখেছো, তাহলে 1 মোল পার লিটার আছে, মোল কনসেপ্টে পড়েছি আমরা, 1 মোল পার লিটার আছে, তাহলে 1 লিটারে 1 মোল সাবস্টেন্স আছে, তাহলে সেটা যদি আমি 5টা ভাগে ভাগ করি তাহলে সেখানে কনসেন্ট্রেশন কি হবে, সেমই থাকবে। কনসেন্ট্রেশন কি হবে, ভাগ করে দিলে ডাইলুট হয়ে যায় সলিউশন, তা তো নয়, তার কনসেন্ট্রেশনটা সেমই থাকে, তাহলে সেটাও ইন্টেন্সিভ, কনসেন্ট্রেশন ইন্টেন্সিভ। কনসেন্ট্রেশনেরই তো আর একটা পার্ট পিএইচ, মাইনাস লগ অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন যদি ইন্টেন্সিভ হয় পিএইচও ইন্টেন্সিভ হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইএমএফ অফ সেল, এগুলো সব ইন্টেন্সিভ প্রপার্টি। ডেনসিটি ইন্টেন্সিভ। এবার এখানে একটা জিনিস মনে রেখো, আবার এক্সটেন্সিভের জায়গায় যদি দেখি মাস যদি বলে, মাস তো মাস ডিপেন্ডেন্টই হবে, এক্সটেন্সিভ। এছাড়া তোমরা এই চ্যাপ্টারে কিছু স্টেট ফাংশন পড়বে, কিছু পাথ ফাংশন পড়বে। বেসিক্যালি থার্মোডাইনামিক্স 2টো স্টেট ফাংশন আর 4টে 2টো পাথ ফাংশন এবং 4টে স্টেট ফাংশন নিয়ে ডিল করে। 2টো পাথ ফাংশন কি, আমি আসবো পাথ ফাংশন স্টেট ফাংশন কি। পাথ ফাংশন কি, হিট অ্যান্ড ওয়ার্ক, আর স্টেট ফাংশন 4টে কি, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি অ্যান্ড গিভস ফ্রি এনার্জি। মনে রাখবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা ইন্টারনাল এনার্জি আর এনথালপির কনসেপ্ট পাই, আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা এন্ট্রপি অ্যান্ড গিভস ফ্রি এনার্জির কনসেপ্ট পাই। ওকে, আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে দুটো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে। দুটো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে। কেন? দেখো, এক্সটেন্সিভ মানে মাস ডিপেন্ডেন্ট ডিভাইডেড বাই মাস ডিপেন্ডেন্ট, মাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে সেটা মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই তো কনসেন্ট্রেশন ইন্টেন্সিভ হয়েছে। আমি তো বুঝিয়ে বলেছি ওরকম ভাবে, ঠিক আছে। এবার কনসেন্ট্রেশন মানে কি, নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম। এবার নাম্বার অফ মোল মানে কি, নাম্বার অফ মোল এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? নাম্বার অফ মোল ভাবো, নাম্বার অফ মোল 1/5 করলে কমে যাবে তো। ওয়েট বাই মলিকুলার ওয়েট মাসের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে নাম্বার অফ মোল কি হবে, এক্সটেন্সিভ। দেখো মোল নাম্বার এক্সটেন্সিভ রয়েছে, তাহলে এটা এক্সটেন্সিভ। ভলিউম কি ছিল, এক্সটেন্সিভ, তাহলে এক্সটেন্সিভ, এটাও নাম্বার অফ মোল এক্সটেন্সিভ, ভলিউমও এক্সটেন্সিভ, তাহলে কনসেন্ট্রেশন কি হয়ে গেল, ইন্টেন্সিভ হয়ে গেল ইন নেচার। এইভাবে হয়। ডেনসিটি ভাবো, ডেনসিটি রো ইকুয়ালস টু আমরা কি ভাবি, মাস পার ইউনিট ভলিউম। মাস তো মাস ডিপেন্ডেন্ট, ভলিউমও মাস ডিপেন্ডেন্ট, তাহলে মাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটাও ইন্টেন্সিভ হয়ে যাবে। দেখো, ডেনসিটি ইন্টেন্সিভ। নাম্বার অফ মোল কি বললাম, নাম্বার অফ মোল এক্সটেন্সিভ, মাসের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু মোল ফ্র্যাকশন যদি বলে, কনসেন্ট্রেশন টার্মে আমরা পড়েছিলাম, মোল ফ্র্যাকশন কি, ইন্ডিভিজুয়াল নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। তাহলে দুটো নাম্বার অফ মোলের রেশিও না মোল ফ্র্যাকশন, তাহলে নাম্বার অফ মোল, তাহলে এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ, এটা কি হবে, ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার? দুটো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে। আরো কিছু জায়গা, যেরকম যে কোনো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের যদি মোলার বা স্পেসিফিক টার্ম দেয়, কোনো জায়গায় যদি কোনো টার্মের আগে স্পেসিফিক লেখা থাকে, স্পেসিফিক এনথালপি, স্পেসিফিক ভলিউম যদি বলে, তার মানে তোমরা কি জানবে, যে ভলিউমটাকে মাস দিয়ে ডিভাইড করা হয়েছে, তাই নামটা স্পেসিফিক এসছে। মোলার ভলিউম যদি লেখা থাকে, তার মানে কি বোঝাচ্ছে, ভলিউমকে নাম্বার অফ মোল দিয়ে ডিভাইড করা আছে, তাই মোলার ভলিউম। এই মোলার কোয়ান্টিটি যে কোনো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের, ভালো করে মন দিয়ে শোনো, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সটেন্সিভ ভ্যারিয়েবল মানে সে মাস ডিপেন্ডেন্ট, এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের স্পেসিফিক বা মোলার টার্ম সবসময় ইন্টেন্সিভ হবে। কারণ কি, যখন স্পেসিফিক বা মোলার টার্ম করছো, তুমি আইদার মাস অথবা নাম্বার অফ মোল দিয়ে ডিভাইড করছো, নাম্বার অফ মাস বা নাম্বার অফ মোল দুটোই এক্সটেন্সিভ, তাহলে এক্সটেন্সিভ বা এক্সটেন্সিভ তারা ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ধরো এখানে আমরা বললাম স্পেসিফিক ভলিউম, তাহলে ভলিউম ইটসেলফ এক্সটেন্সিভ, কিন্তু স্পেসিফিক ভলিউম ইন্টেন্সিভ। কারণ স্পেসিফিক ভলিউম মানে কি, ভলিউম ডিভাইডেড বাই মাস, তাহলে ভলিউম এক্সটেন্সিভ ডিভাইডেড বাই মাস এক্সটেন্সিভ, মাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে স্পেসিফিক ভলিউম ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে। স্পেসিফিক ভলিউম, শুধু ভলিউম এক্সটেন্সিভ, যে কোনো এক্সটেন্সিভ ভ্যারিয়েবলের স্পেসিফিক বা মোলার টার্ম সবসময় ইন্টেন্সিভ হবে। যদি নিজের ভাষায় লিখে রাখতে চাও, লিখে রাখতে পারো। হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ,
স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইন্টেন্সিভ, হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ, মাসের উপর ডিপেন্ড করছে, বাট স্পেসিফিক যদি বলে ডিভাইডেড বাই মাস, তাহলে মাস মাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে স্পেসিফিক হিট ক্যাপাসিটি তখন কি হবে, ইন্টেন্সিভ ইন নেচার হবে। খেয়াল থাকবে, ফলে যেখানে আমাদের টেবিল মুখস্থ করতে হবে না, যেখানে যেরকমই টার্ম দিক সেটাকে এইভাবে ভাবার চেষ্টা করবে, তাহলেই দেখবে হয়ে গেছে, আলাদা করে মুখস্থ করে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই এটাতে। পরের দিকে এই টার্মগুলো আসবে, ইউ মানে ইন্টারনাল এনার্জি, এইচ মানে এনথালপি, এস মানে এন্ট্রপি, জি মানে গিভস ফ্রি এনার্জি, এগুলো সব এনার্জির টার্ম। এনার্জি মানে কি, এনার্জি কি হয়, এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ বলো তো, ভাবো, এনার্জি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? এনার্জি স্যার মনে হচ্ছে ইন্টেন্সিভ না। আইনস্টাইনের রিলেশন ভাবো, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, তাহলে এনার্জি মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে এনার্জি কি হবে, এখানে লেখা নেই, এনার্জিও কি হবে, এক্সটেন্সিভ হবে, এনার্জি কি হবে, এক্সটেন্সিভ হবে। ওকে, বোঝা গেল পয়েন্টটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখান থেকে কোশ্চেন হয়। চলো পরের টার্মে যাই। দেখো কোশ্চেন কি করেছে প্রিভিয়াস ইয়ার্সে, আমি বলেছি যে টপিক আমি করব, করে থিওরি পড়ে কিছু তো পিওয়াই কিউ আমাদের করতে হবে বোঝার জন্য যে কোশ্চেন কিরকম হতে পারে। বলছে টোটাল নাম্বার অফ ইন্টেন্সিভ প্রপার্টিজ ফ্রম দ্য ফলোইং ইজ, কতগুলো ইন্টেন্সিভ প্রপার্টি এখানে রয়েছে দেখো। ভলিউম তো নয়, এক্সটেন্সিভ, মাসের উপর ডিপেন্ড করে। মোলার হিট ক্যাপাসিটি, কি বলেছিলাম, যে কোন হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ, তার মোলার বা স্পেসিফিক হলে সেটা ইন্টেন্সিভ হয়ে যাবে, তাহলে ইন্টেন্সিভ এটা। মোলারিটি মানে কি, কনসেন্ট্রেশন, তার মানে ইন্টেন্সিভ। ইজিরো সেল ইন্টেন্সিভ, গিভস ফ্রি এনার্জি না, ওটা এক্সটেন্সিভের মধ্যে ছিল। মোলার মাস, মাস তো এক্সটেন্সিভ, কিন্তু মোলার বলেছে, তাহলে নাম্বার অফ মোল দিয়ে ডিভাইড করা রয়েছে, কি বলেছিলাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নাম্বার অফ মোল দিয়ে ডিভাইড করা রয়েছে, তাহলে সেটা ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে, তাহলে মোলার মাস ইন্টেন্সিভ। মোল, মোল মানে মোল নাম্বার এক্সটেন্সিভ, মোল নাম্বার এক্সটেন্সিভ, তাহলে এখানে কটা হচ্ছে 4, তাহলে অ্যান্সার আমার এখানে কি হবে, 4 হবে। ঠিক আছে, 4টে পেলাম। নেক্সট পয়েন্টে যাই, থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বা থার্মোডাইনামিক ফাংশন বলা হয়। এটা কি, স্টেট ফাংশন, মানে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল মানে কি, যে ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করলে সিস্টেমের স্টেট চেঞ্জ হয়, তাকে আমরা বলি সিস্টেমের স্টেট ভ্যারিয়েবল। এরকম বলছে দ্য কোয়ান্টিটিস লাইক প্রেশার, ভলিউম, টেম্পারেচার হুইচ হেল্প আস টু স্টাডি দ্য বিহেভিয়ার অফ এ থার্মোডাইনামিক সিস্টেম আর কল্ড থার্মোডাইনামিক ভ্যারিয়েবল। প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলো সিস্টেমকে বোঝার জন্য আমাদের কাজে লাগে। ধরো একটা স্টেটে কারোর প্রেশার P1, ভলিউম V1, টেম্পারেচার T1, সেখান থেকে আর একটা জায়গায় নিয়ে গিয়ে তার প্রেশার P2, ভলিউম V2, টেম্পারেচার T2 করা হলো, তাহলে এর জন্য কি হলো, স্টেটটা চেঞ্জ হয়ে গেল, অবস্থাটার পরিবর্তন হলো, স্টেটটা চেঞ্জ হলো। তাহলে এটা কি করবো, এটাকে কি বলবো, এই ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হলে সিস্টেমের স্টেট চেঞ্জ হয়, তাহলে এগুলো বেসিক্যালি স্টেট ভ্যারিয়েবল। তো এটাকেই ভ্যারিয়েবলকে দুটো ভাগে ভাগ করা, ভ্যারিয়েবল ও ফাংশন যেটাই বলো, একটা হচ্ছে স্টেট ফাংশন আর একটাকে আমরা বলি পাথ ফাংশন। কি এটা, এটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে স্টেট ফাংশন বলতে কি বোঝায়, যে ফাংশন সিস্টেমের ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অন দ্য পাথ অফ দ্য প্রসেস। ওকে, কোন প্রসেসে হচ্ছে, কোন পাথে যাচ্ছে সেটার জন্য ইম্পর্টেন্ট না, ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালুটা তার কাছে ইম্পর্টেন্ট, তার ওপর ডিপেন্ড করে, তাকে আমরা বলি স্টেট ফাংশন। ডিপেন্ডস অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অন দ্য পাথ, লাইক টেম্পারেচার, ভলিউম, প্রেশার, এগুলো সব স্টেট ফাংশনের এক্সাম্পল। সবসময় মনে রাখবে যে যেহেতু স্টেট ফাংশনে সবসময় ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি যদি যে কোনো কোয়ান্টিটিকে আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে তার এল কোয়ান্টিটি পাই, এল হিসাবে তাকে লিখতে পারি, মানে এই ডিফারেন্সটা মেজারেবল কোয়ান্টিটি হয়, ডি ফর নন মেজারেবল আর ডেল ফর মেজারেবল কোয়ান্টিটি। ওকে, ডেল ফর মেজারেবল কোয়ান্টিটি, ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করলে সেখানে আমরা ডেল কোয়ান্টিটি যদি পাই, ডিফারেন্সটা পাই, তাহলে আমরা সেটাকে বলি স্টেট ফাংশন। আর পাথ ফাংশন কি, অবশ্যই তার উল্টোটা, যেই ফাংশন
ইনিশিয়াল বা ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ডস অন দ্য পাথ অফ দ্য প্রসেস। পাথ অফ দ্য প্রসেসের উপর ডিপেন্ড করে, তাকে আমরা বলি পাথ ফাংশন। হিট অ্যান্ড ওয়ার্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, হিট অ্যান্ড ওয়ার্ক আর পাথ ফাংশন। আমি বললাম দুটো পাথ ফাংশন আর চারটে স্টেট ফাংশন, সেই চারটে স্টেট ফাংশন এখানে লেখা আছে। ইউ এইচ এস জি, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি অ্যান্ড গিভস ফ্রি এনার্জি, এটা এখানে লেখা রয়েছে। এটা কি স্টেট ফাংশন। আর দুটো পাথ ফাংশন কি হিট অ্যান্ড ওয়ার্ক। এগুলোকে নিয়ে আমাদের এই চ্যাপ্টারে ডিল করতে হবে। হিট অ্যান্ড ওয়ার্ক পাথ ফাংশন কেন স্যার? হঠাৎ করে এরা স্টেট ফাংশন, এরা পাথের উপর ডিপেন্ড করছে কেন? ফর এক্সাম্পল ধরো তুমি একটা জায়গা থেকে আর একটা পজিশনে যাচ্ছ, একটা পয়েন্ট থেকে তোমার ইনিশিয়াল পয়েন্ট আর একটা পয়েন্টে যাচ্ছ। তুমি ধরো তোমার বাড়ি থেকে টিউশনে পড়তে যাচ্ছ, তাহলে বাড়িটা তোমার ইনিশিয়াল পয়েন্ট, টিউশনে যাওয়াটা তোমার ফাইনাল পয়েন্ট। এবার ভাবো যে ধরো আমি বলছি যে এরকম একটা সিস্টেম রয়েছে, ইনিশিয়াল পয়েন্ট তোমার এটা, ফাইনাল পয়েন্ট তোমার এটা। এবার তুমি ভাবলে যে আমি বাড়ি থেকে টিউশন অবধি কি করব, আমি হেঁটে যাব। ভালো কথা, হেঁটে যাবে। এবার তুমি যদি হেঁটে যাও এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তোমাকে কতটা ওয়ার্ক ডান করতে হবে? হাঁটার জন্য তো ওয়ার্ক করতে হচ্ছে, কতটা ওয়ার্ক করতে হবে সেটা ডিপেন্ড করছে তুমি কোন পাথটা চুজ করছো। তুমি এইভাবে গেলে একরকম ওয়ার্ক ডানের ভ্যালু হবে, তুমি এইভাবে গেলে একরকম ওয়ার্ক ডানের ভ্যালু হবে, তুমি এরকম ভাবে গেলে এক ধরনের ওয়ার্ক ডানের ভ্যালু হবে। তাহলে ওয়ার্কটা কিসের উপর ডিপেন্ড করছে? তুমি কোন পাথ চুজ করছো তার উপর। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট না, ওয়ার্ক কার উপর ডিপেন্ড করছে? পাথের ওপর। তুমি কোন পাথটা চুজ করছো তার উপরে ওয়ার্কের ভ্যালু কমবে বাড়বে, এটা ডিপেন্ড করছে। তাহলে ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন। হিট কেন স্যার পাথ ফাংশন? হিট কেন পাথ ফাংশন? তুমি ধরো এখান থেকে এখানে হেঁটে যাবে, ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে হেঁটে যাচ্ছ। তাহলে যখন হাঁটছো তখন যখন তুমি ইনিশিয়াল পয়েন্টে ছিলে তখন তুমি একটা ইকুইলিব্রিয়ামে ছিলে। একটা ধরো তোমার বডি টেম্পারেচার 37°C, তার মানে তার রেসপেক্টিভ একটা হিট ভ্যালু রয়েছে তোমার শরীরে, যেটা আমরা কিলো ক্যালোরিতে মেজার করি। আর তুমি তারপর এখানে তোমার ধরো 37°C টেম্পারেচার, বডি টেম্পারেচার, তার রেসপেক্টে একটা হিট ভ্যালু রয়েছে। তুমি এবার হাঁটা শুরু করলে, করে তুমি ফাইনাল পয়েন্টে গিয়ে রিচ করলে। যখন তুমি হাঁটবে তখন তোমার গরম লাগবে, তার মানে কি ডিউরিং দ্য পাথ হিট প্রডিউস হচ্ছে। কিন্তু যখন তুমি ইনিশিয়াল পয়েন্টে ছিলে তখন তোমার গরম লাগছিল না, তাহলে তখন হিট প্রডিউস হয়নি। তাহলে হিটটা কোথায় প্রডিউস হলো? অন দ্য পাথ অফ দ্য প্রসেস। এবং সেই পাথটা যেরকম হবে সেই রকম হিটের ভ্যালু প্রডিউস হবে। কারণ যেরকম পাথ দিয়ে তুমি হাঁটবে তার রেসপেক্টে তোমার হিট ভ্যালু তৈরি হবে, তাই না? ততটা গরম তোমাকে লাগবে, কতটা জোরে তুমি হাঁটছো তার উপরে গরম লাগবে। তো সেক্ষেত্রে এই জন্য হিট বা ওয়ার্ক আমাদের কাছে পাথ ফাংশন। কারণ কি হিট ওয়ার্ক দুটোই ইন দ্য পাথ অফ দ্য প্রসেসে জেনারেট হয়। পাথ অফ দ্য ইনিশিয়ালি থাকে না, ফাইনালেও তার ভ্যালু থাকে না, অন দ্য পাথ তারা তৈরি হয় এবং পাথেই শেষ হয়ে যায়। আর স্টেট ফাংশনের মধ্যে টেম্পারেচার বলা হচ্ছে কেন বলো? টেম্পারেচার একটা ইনিশিয়াল ভ্যালু রয়েছে, ফাইনালি একটা টেম্পারেচার ভ্যালু রয়েছে। তুমি ধরো সেটাকে মাইনাস করতে পারছো, সাবস্ট্রাক্ট করতে পারছো, তাহলে কি হবে? ডেল কোয়ান্টিটি পাচ্ছ, আমি যেটা বলছিলাম। কিন্তু তোমার এখানে ভাবো ডেল ডাব্লিউ লিখতে পারবে? ডেল ডাব্লিউ কখনো লেখা যাবে না। ডেল কিউ মানে হিটকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডেল কিউ লেখা যাবে না, বরং সেই জায়গায় আমাদের শুধু ডাব্লিউ বা শুধু কিউ লিখতে হবে। বাট এখানে আমরা ডেল টি লিখতে পারবো, ডেল ভি লিখতে পারবো, ডেল ইউ লিখতে পারবো, ডেল এইচ লিখতে পারবো, কারণ এরা স্টেট ফাংশন, এদের ফাইনাল আর ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করছে, ফলে এদের ডেল কোয়ান্টিটি পাওয়া সম্ভব। এদের ডেল কোয়ান্টিটি কেন পাওয়া সম্ভব না? যখন তুমি ইনিশিয়ালি ছিলে তখন তোমার ওয়ার্কের ভ্যালু কত ছিল? 0। তুমি যখন ফাইনালে গেলে তখনও তোমার ওয়ার্কের ভ্যালু 0। ওয়ার্কের ভ্যালু কোথায় ছিল? ইন দ্য পাথ অফ দ্য প্রসেস। তাহলে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, দুটো সাবস্ট্রাক্ট করো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 0 - 0ই পাবে। তাহলে ডেল কোয়ান্টিটি ডিফারেন্সটা তুমি পাচ্ছ না। বুঝা গেল? এই জন্য কখনো দেখবে না তোমাদের নিউমেরিক্যালে কোথাও ডেল ডাব্লিউ বা ডেল কিউ ক্যালকুলেট করতে দিয়েছে। তোমাদের বলবে ডাব্লিউ বার করো, কিউ বার করো, বা ডেল ইউ, ডেল এইচ এগুলো বার করো। খেয়াল থাকবে কোথাও যদি ডেল ডাব্লিউ বা ডেল কিউ লেখাও থাকে, তাহলে মনে রাখ করবে ওটা ভুল লেখা আছে, কোনো মিসপ্রিন্টিং হয়েছে। ক্লিয়ার? স্টেট ফাংশন, পাথ ফাংশন, যে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর যদি ডিপেন্ড করে স্টেট ফাংশন, আর যদি পাথের উপর ডিপেন্ড করে তাহলে সেটা পাথ ফাংশন। হিট অ্যান্ড ওয়ার্ক হচ্ছে পাথ ফাংশন। আর মোটামুটি তোমাদের নলেজে যেগুলো আছে সেগুলো সবই স্টেট ফাংশন, টেম্পারেচার, ভলিউম, প্রেশার, আর চারটে এনার্জি, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এগুলো। সঙ্গে সঙ্গে কোশ্চেন
পিওয়াইকিউতে দেখো কি কোশ্চেন করেছে, বলছে অ্যামং দ্য ফলোইং দ্য নাম্বার অফ স্টেট ভ্যারিয়েবল ইজ। আমি কিন্তু খুব পুরনো কোশ্চেন তুলে আনছি না, রিসেন্ট ইয়ারের কোশ্চেন। বলছে এদের মধ্যে কোনটা স্টেট ফলোইং দ্য নাম্বার অফ স্টেট ভ্যারিয়েবল কারা, স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবল একই কথা। স্টেট ভ্যারিয়েবল কারা, ইন্টারনাল এনার্জি স্টেট ভ্যারিয়েবল, ভলিউম স্টেট ভ্যারিয়েবল, হিট নয়, হিট পাথ ভ্যারিয়েবল, এনথালপি স্টেট ভ্যারিয়েবল। তাহলে আমার অ্যান্সার কি হবে? বি। হলো, এইরকম ধরনের কোশ্চেন করতে পারে এই পয়েন্টগুলো থেকে। নেক্সট, হিট যখন বুঝলাম, এবার আরো ডিটেলসে বুঝি। হিট বলতে কি বোঝায়? ভাবো, হিট বলতে কি বোঝায়? ছোটবেলা থেকে হিট সম্বন্ধে অনেক কিছু পড়েছে। হিট বলতে থার্মোডাইনামিক্স কি বোঝায়? হিট ইজ ডিফাইন্ড ইন থার্মোডাইনামিক্স অ্যাজ অ্যান এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। আবার রিপিট করছি, হিট ইজ ডিফাইন্ড ইন থার্মোডাইনামিক্স অ্যাজ অ্যান এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্সের জন্য সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে যে এনার্জি চেঞ্জ হয় সেটাকে আমরা বলি হিট। হিট ইজ ডিফাইন্ড ইন থার্মো অ্যাজ অ্যান এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম সারাউন্ডিংস ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। সাইন কনভেনশন, আইইউপিএসসি অনুযায়ী সাইন কনভেনশন কি হবে? যে হিট অ্যাবজর্ব হলে কি সাইন নেবো, হিট রিলিজ হলে কি সাইন নেবো। আইইউপিএসসি অনুযায়ী হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম সেটা কি হবে? পজিটিভ, অ্যান্ড হিট রিলিজড বাই দ্য সিস্টেম সেটা হবে নেগেটিভ। মোটা মনে রাখবে যে এই কথাটা, যে আইইউপিএসসি এইগুলো মুখস্থ করার বিষয় না, আমি কনসেপ্ট দিয়ে দিচ্ছি কি কি কারণে ওরাই বা ঠিক করেছে। আইইউপিএসসি সবসময় এটা মনে করে যে কোনো সিস্টেমে যে কোনো প্রসেসের জন্য যদি এনার্জি বাড়ে তাহলে সেখানে পজিটিভ নেওয়া হবে, আর যদি এনার্জি কমে তাহলে সেখানে নেগেটিভ নেওয়া হবে সবসময়। তাহলে হিট অ্যাবজর্ব করলে এনার্জি বাড়ছে তাহলে পজিটিভ, হিট রিলিজ করলে এনার্জি কমছে তাহলে নেগেটিভ। সিম্পল হলো। এই হিট পড়ার সাথে সাথেই আসে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। খুব সিম্পল, আগেও কখনো হয়তো পড়ে থাকবে। বলছে দুটো বডি, ধরো এক এ আর বি, এ আর বি যদি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি? টেম্পারেচার রিমেন্স ফিক্সড অ্যাট অল পার্ট অফ দ্য সিস্টেম। টেম্পারেচার রিমেন্স ফিক্সড অ্যাট অল পার্ট অফ দ্য সিস্টেম, তাহলে বলি আমরা সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। এ আর বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, আর বি আর সিও যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ আর সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই হচ্ছে সিম্পল জিনিস। ওকে, এ আর বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, বি আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বিটাকে উপর থেকে তুলে নিয়ে এ আর সি কে কানেক্ট করো, দেখো কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, তার মানে তারাও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দিস ইজ কল্ড জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ওয়ার্ক। একদম কাছাকাছি ডেফিনেশন ওয়ার্ক আর হিটের। Work is defined in thermodynamics as an energy transfer between system and surroundings due to pressure difference. কি বললাম? Work is defined in thermodynamics as an energy transfer between system and surroundings due to pressure difference. Simple. ফিজিক্সে একটু আপডেটেড আছে, আমাদের কেমিস্ট্রি অনুযায়ী প্রেশার ডিফারেন্সের জন্য সিস্টেম আর সারাউন্ডিংসের মাঝে যে এনার্জি ট্রান্সফার হয় তাকে আমরা বলি ওয়ার্ক। তাহলে দুটো হিট আর ওয়ার্কের মধ্যে ডিফারেন্স বুঝলে? টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে হিট, আর প্রেশার ডিফারেন্সের জন্য যে এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক। ওকে, সাইন কনভেনশন আইইউপিএসসি অনুযায়ী বলো যে সিস্টেম নিজে যদি ওয়ার্ক করে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সিস্টেম যদি ওয়ার্ক ডান করে মানে ওয়ার্ক ডান মানে পিস্টনকে তোলা নামানো। তাহলে সিস্টেম যদি পিস্টনটাকে ঠেলে তোলে তাহলে তার এনার্জি কমবে, তাহলে কি হবে? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম নেগেটিভ হবে, তার এনার্জি কমছে। আর সিস্টেমের ওপর যদি কাজ করা হয়, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, তাহলে সেটা কি হবে? সিস্টেমের এনার্জিকে বাড়াবে, তাহলে সেটা হবে পজিটিভ। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম নেগেটিভ, সেটা হচ্ছে এক্সপানশন, যেখানে ভলিউম বাড়ে। আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম সেটা হবে পজিটিভ, যেখানে ভলিউম কমে। এক্সপানশন কম্প্রেশন মানে, এক্সপানশন মানে তো ভলিউম বাড়ানো, ডিভি পজিটিভ, কম্প্রেশন মানে ভলিউম কমা, ডিভি নেগেটিভ। এবার আসো, ধরো
এই এক্সপানশন দিয়ে আমি বলছি একটা এক্সাম্পল দিয়ে, যেখান থেকে আমরা ওয়ার্ক ডানের এক্সপ্রেশনে যাব। ধরো একটা কন্টেনার রয়েছে যেখানে একটা ফ্রিকশনলেস পিস্টন দেওয়া রয়েছে, এখানে একটা গ্যাস রয়েছে, এখানে একটা গ্যাস রয়েছে, এর ভলিউম হচ্ছে V1, V1 মানে এতটা হচ্ছে, এখান থেকে এইটুখানি হচ্ছে V1, ঠিক আছে? V1 ভলিউমের একটা গ্যাস রয়েছে, যার মধ্যে আমি কি করছি, V1 ভলিউমের গ্যাস রয়েছে, তার একটা প্রেশার হবে, সেটাকে আমি বলছি P ইন্টারনাল। এই গ্যাসটার উপর ডিপেন্ড করছে এই প্রেশারটা। যদি গ্যাসটা আইডিয়াল হয় তাহলে বলো না ইন্টারনাল প্রেশার কি হবে, nRT/V বলবে। যদি গ্যাসটা ভ্যান রয়েল টাইপ হয় তাহলে ভ্যান রয়েল ইকুয়েশন থেকে প্রেশারের যে এক্সপ্রেশন আসবে সেটা বসবে। তাহলে এটা গ্যাসের নিজস্ব প্রেশার। আর এছাড়া পিস্টনের ওপর আমি কি করছি, একটা মাস দিচ্ছি, ধরো M1 মাস চাপাচ্ছি, M1 মাস চাপাচ্ছে, দেখা যাচ্ছে? M1 মাস চাপাচ্ছে। M1 যখনই মাস চাপাবো তাহলে ওপরে একটা, এখান থেকে ওপর থেকে একটা এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট হবে না, যেটাকে আমরা বলছি P এক্সটার্নাল, P সাফিক্সে EXT, P এক্সটার্নাল। কেন? প্রেশার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। এই এরিয়াটা ধরো, ক্রস সেকশনাল যে এরিয়া সেটা ধরো A, ক্রস সেকশনাল এরিয়াটা আমি ধরছি A, ওকে? এই যে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়াটা আমি ধরছি A। তাহলে P এক্সটার্নাল কি হবে? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সটা কি? mg। mg মানে কি? এখানে M1G/A। তাহলে যত মাস বাড়াবে তত কি হবে, জি কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট, যত মাস বাড়াবে তত পি এক্সটার্নাল বাড়বে। তাহলে ওপর থেকে কে কাজ করছে, আমি মাসটা দিয়েছি পিস্টনের ওপর থেকে একটা এক্সটার্নাল প্রেশার দিচ্ছে, আর নিচে থেকে গ্যাসের একটা ইন্টারনাল প্রেশার রয়েছে, সেটা গ্যাসের নিজস্ব প্রপার্টি। আমি বাইরে থেকে এক্সটার্নালি আর একটা প্রেশার ক্রিয়েট করছি। যখন এই দুটো প্রেশার সমান, এক্সটার্নাল প্রেশার যা ইন্টারনাল প্রেশারের ভ্যালু সেম, তখন পিস্টনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাহলে এখন পিস্টনটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ভেবে নাও যে এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশারটা সেম, তাই। আচ্ছা, এবার দেখো, এবার আমি কি করলাম, এখান থেকে আমি কিছুটা মাস উইথড্র করে নিলাম, করে আমি M2 করলাম, মাস উইথড্র করে আমি এখানে M2 করলাম, মাস কমিয়ে দিলাম, এবং আমি বললাম M1 গ্রেটার দেন M2, ঠিক আছে? মাস কমিয়ে দিলাম। যেই আমি এখানের মাস কমিয়ে দেব, ভালো করে বুঝবে, যেই আমি এখানের মাস কমিয়ে দেব, সঙ্গে সঙ্গে কি হবে, মাসটা কমে গেলে এক্সটার্নাল প্রেশার কমে যাচ্ছে, কিন্তু ইন্টারনাল প্রেশার তো তাহলে তার রেসপেক্টে একই ছিল, আগে তো দুটো সমান ছিল, এই যদি হঠাৎ করে কমে যায় এ তাহলে বেড়ে যাচ্ছে, এর ভ্যালুটা এর থেকে বেশি। এই যখন পি ইন্টারনালটা বেড়ে যাচ্ছে, এক্সটার্নালটা কমে যাচ্ছে, আমি কমিয়েছি এক্সটার্নালটাকে মাস কমিয়ে, তাহলে কি হচ্ছে, পি ইন্টারনাল প্রেশারটা বেশি বলে আস্তে আস্তে সে কি করবে, পিস্টনটাকে ওপর দিকে ঠেলা শুরু করবে, আস্তে আস্তে ঠেলবে 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 ঠেলবে, এই জায়গায় এসে, আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, এই জায়গায় এসে আমি ধরছি এই ভলিউমটা হচ্ছে V2, এই জায়গায় এসে ধরো থামলো। সেকেন্ড টাইম থেমেছে মানে, ভালো করে বোঝো, সেকেন্ড টাইম থেমেছে মানে আবার এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশার সমান হয়েছে, তাই পিস্টনটা থেমেছে, তাই না? এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশার সমান হয়েছে তাই পিস্টনটা থেমেছে। এই সময় ভলিউম কি হয়ে গেছে, এর V2, তাহলে ভলিউমটা বাড়লো, তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি, এক্সপানশন। আর যদি উল্টোটা করতে, এদিক থেকে এদিকে আসতে, কি বলতে, কম্প্রেশন। ভলিউম বেশি থেকে ভলিউম কম হয়েছে, প্রথমে মাস কম ছিল তারপর মাস চাপালে, তাহলে এক্সটার্নাল প্রেশারটা বেড়ে গেল, ইন্টারনাল প্রেশারটা কম, তাহলে এক্সটার্নাল প্রেশারটা কি করছে, পিস্টনটাকে নিচে নামাচ্ছে, ততক্ষণ নামাতে থাকবে যতক্ষণ না আবার সেকেন্ড টাইম ইন্টারনাল প্রেশার আর এক্সটার্নাল প্রেশার সমান হয়। তার মানে যখন ফাইনাল স্টেটে গেল, যে এক্সটার্নাল প্রেশারটা ছিল সেটা ইন্টারনাল প্রেশারের সমান হলো, V2 ভলিউম, আমি যদি প্রেশারের P2 ধরি, তাহলে তখন P এক্সটার্নাল আর P2 সমান, আর এখানে P এক্সটার্নাল আর P ইন্টারনাল বা P1, যেটা P ইন্টারনাল, এটা সমান ছিল। তার মানে প্রেশার যখন কোনো ডিফারেন্স নেই তখন কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, ঠিক কি ভুল বলো? প্রেশার এখানেও কোনো ডিফারেন্স ছিল না, তাহলে এক জায়গায় পিস্টন দাঁড়িয়ে ছিল, কোনো ওয়ার্ক ডান হয়নি। আবার এখানেও যখন দুটো প্রেশার সমান হয়ে গেছে তখন পিস্টন দাঁড়িয়ে গেছে, কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। তাহলে কখন ওয়ার্ক ডানটা হলো, পিস্টনটাকে ঠেলে গ্যাস কখন তুললো, যখন
প্রেশার ডিফারেন্স ক্রিয়েট করা হলো তখন। তাহলে প্রেশার ডিফারেন্সের জন্য যে এনার্জি ট্রান্সফার হয় তাকে আমরা ওয়ার্ক বলি। ডেফিনেশন স্যাটিসফাইড? ওয়ার্ক ডান হলো, ঠিক আছে। এবার তাহলে কতটা ওয়ার্ক হলো কিভাবে বার করতে পারি? ওয়ার্ক ইকুয়ালস টু আমরা কি জানি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ইকুয়ালস টু কি জানি আমরা? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আমি ধরো এখানে এই পিস্টনটা ইনিশিয়ালি এখানে ছিল, এখানে গেছে, আমি কতটা হাইট উঠেছে সেটাকে আমি এইচ ধরছি, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে পিস্টনের? এইচ হাইটে উঠেছে, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এইচ। ভালো কথা। আমি ওপর নিচে এই ইকুয়েশনে ওপর নিচে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি। আমি এরিয়া দিয়ে ডিভাইড করলাম, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলাম, করা যায়। চলো, একটুখানি বোঝা গেছে। এবার ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকে আমরা কি বলতে পারি? এক্সটার্নাল প্রেশার, পি এক্সটার্নাল, পি এক্সটার্নাল। আর এইচ ইন্টু এ, এই কোয়ান্টিটিটা কি? এটাকে ভলিউমকে রিপ্রেজেন্ট করছে না? এরিয়া ইন্টু হাইট, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হাইট, তার মানে ভলিউম। এটা কতটা ভলিউম? এতটা ভলিউম। এটা ভাবো, এখান থেকে যদি আগে পিস্টনটা এখানে ছিল, এতটা ভলিউমকে রিপ্রেজেন্ট করছে এরিয়া ইন্টু এইচ। তাহলে এতটা ভলিউম, এই যে এতটা পোর্শন ভলিউম যেটা এক্সট্রা বেড়েছে, সেই ভলিউমটা আমি করতে পারি V2। আসলে এটা এই ভলিউমটা কত? টোটাল ভলিউম V2 থেকে ইনিশিয়াল ভলিউম V1 কে বাদ দিলে আমি এটা এই ভলিউমটা পাবো। টোটাল ভলিউম V2 থেকে আমি যদি এই পোর্শনটা V1 ছিল সেটাকে বাদ দিই, তাহলে এই পোর্শনটা পাবো, আর এটাই রিপ্রেজেন্ট করছে এইচ ইন্টু এ কে। তার মানে এইচ ইন্টু এর জায়গায় আমি কি লিখতে পারি? V2 মাইনাস V1। ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন আমরা এখান থেকে পেলাম কি? W ইকুয়ালস টু P এক্সটার্নাল V2 মাইনাস V1। এখানে শেষ না, এটা VF, V ফাইনাল মাইনাস V ইনিশিয়ালও করতে পারো। এখানে শেষ না, এখান থেকেই কেমিস্ট্রি শুরু, ফিজিক্স এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ আমাদের হাতে IUPAC আছে, এ আবার সাইন কনভেনশন দিয়ে রেখেছে। সেটার জন্য কি দেখো, প্রথমত সাইন কনভেনশনটাকে ঠিক করার জন্য কি করতে হবে? যখন এক্সপানশন হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, ভলিউম বাড়ছে। ভলিউম যদি বাড়ে তাহলে V2 বড়, V1 ছোট। V2 বড় মানে হচ্ছে এই কোয়ান্টিটিটা পজিটিভ, তাহলে ওয়ার্ক ডান কি হচ্ছে? পজিটিভ। তাহলে এক্সপানশন ওয়ার্ক পজিটিভ হওয়ার কথা, কিন্তু IUPAC কি বলেছে দেখো? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এক্সপানশন মানে কি? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সিস্টেমটাকে ঠেলে কে সিস্টেম তুলছে? কে তুলছে? সিস্টেম। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। বাই দ্য সিস্টেম কি? নেগেটিভ হওয়ার কথা, কিন্তু আমার এক্সপ্রেশন তো অনুযায়ী পজিটিভ আসছে। আবার ঘুরিয়ে ভাবো কম্প্রেশনের কথা, প্রথমে ভলিউম বেশি ছিল, পরে ভলিউম কম হয়েছে, তাহলে ফাইনাল ভলিউমটা কম, ইনিশিয়াল ভলিউমটা বেশি। ফাইনাল ভলিউমটা কম, ইনিশিয়াল ভলিউমটা বেশি, তার মানে এটা নেগেটিভ। তাহলে ওয়ার্ক অফ কম্প্রেশন কি হওয়া উচিত? নেগেটিভ, কিন্তু আমাদের IUPAC বলেছে পজিটিভ হওয়ার কথা। তাহলে সেটাকে ম্যানেজ করার জন্য আমরা এখানে একটা নেগেটিভ সাইন ইউজ করি, অর্থাৎ আমাদের কেমিস্ট্রিতে W ইকুয়ালস টু আমরা মাইনাস P এক্সটার্নাল V2 মাইনাস V1 ধরে চলবো, ঠিক আছে, যাতে IUPAC অনুযায়ী এই নেগেটিভ সাইনটা এলো IUPAC অনুযায়ী। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? মনে থাকবে? তাহলে W ইকুয়ালস টু মাইনাস P এক্সটার্নাল V2 মাইনাস V1 হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। এক্সপানশন বুঝলে, কম্প্রেশন বুঝলে, ওয়ার্ক সম্বন্ধে ওয়ার্কের ডেফিনেশন তো বুঝেছো, এবং ওয়ার্কটা বুঝতে পারলে এবার প্রেশার ডিফারেন্সের জন্য কেন ওয়ার্কের কথা বলা হচ্ছে। ইনিশিয়াল ওয়ার্কের ভ্যালু 0, কোনো ওয়ার্ক ছিল না, ফাইনালি ওয়ার্ক 0, তাহলে এই জন্য স্টেট ফাংশন না। কোথায় ওয়ার্ক তৈরি হয়েছে? অন দ্য পাথ অফ দ্য প্রসেস, ডিউরিং এক্সপানশন আর কম্প্রেশন ওয়ার্ক হচ্ছে, তাই এটা পাথ ফাংশন। ক্লিয়ার? এটা এই অবধি ধরেই আমাদের চলতে হবে, হ্যাঁ। আর এটা ডিফারেন্সিয়াল ফর্ম আমরা বলতে পারি DW ইকুয়ালস টু মাইনাস P এক্সটার্নাল ইন্টু DV। কোথাও যদি এক্সটার্নাল প্রেশারের ভ্যালু না দেওয়া থাকে, তাহলে সেখানে ফাইনাল প্রেশারের ভ্যালুটা আমরা এক্সটার্নাল প্রেশারের জায়গায় লিখতে পারি। কারণ কি? এই যে যখন সিস্টেমটা থেমেছে, পিস্টনটা যখন থেমেছে, তখন এক্সটার্নাল প্রেশার আর ফাইনাল প্রেশার সেম হয়েছে বলেই তো থেমেছে। তার মানে এক্সটার্নাল প্রেশার যদি না দেওয়া থাকে, আমরা ফাইনাল প্রেশার দিয়েও কাজ চালাতে পারি। ক্লিয়ার এটা? চলো, ওয়ার্ক হলো। ওয়ার্ক সম্বন্ধে আরো কিছু কথা বলি।
যেগুলো দরকার আমাদের পরে কোশ্চেন অ্যান্সার করতে গেলে লাগবে। ওয়ার্ক যদি আমি ডায়াগ্রাম অনুযায়ী বলি, পিভি বলছে ওয়ার্ক ইজ এনক্লোজড এরিয়া ইন পিভি ডায়াগ্রাম। এই যে কোনো পিভি প্লট দিক তার মধ্যে যে এরিয়া এনক্লোজড হবে সেটাই হচ্ছে ওয়ার্কের ভ্যালু। অর্থাৎ ধরো এখানে এরকম একটা পিআই ভিআই থেকে পিএফ ভিএফ ইনিশিয়াল থেকে ফাইনাল অব্দি একটা গ্রাফ আছে, এখান থেকে আমি স্ট্রেট লাইন কাটবো, এখান থেকে স্ট্রেট লাইন কাটবো, এই যে এরিয়াটা, এই পুরো এরিয়াটা হচ্ছে ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে। এই জন্য আমি লিখেছি এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভিআই থেকে ভিআই ভিএফ পিডিভি। ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন পিভি ডায়াগ্রাম, সেটাই হচ্ছে ওয়ার্কের ম্যাগনিটিউড। ভ্যাকিউম অর ফ্রি এক্সপানশনে ওয়ার্ক কি হয়? ভ্যাকুয়াম বা ফ্রি এক্সপানশনে ওয়ার্ক ভাবো। ভ্যাকুয়াম, ধরো তুমি যে পিস্টনটা নিয়েছো ওপরের থেকে আমরা এক্সটার্নাল প্রেসার দিচ্ছিলাম, নিচে ইন্টারনাল প্রেসার ছিল এবং সেইখানে ডিফারেন্সের জন্য এক্সপানশন বা কম্প্রেশন হচ্ছিল। এবার এক্সটার্নাল যে আমরা পিস্টনটা দিয়ে রেখেছিলাম সেটাকে সরিয়ে দাও, সরিয়ে সেখানে ভ্যাকুয়াম তৈরি করো, তাহলে নিচে যে গ্যাসটা ছিল সেটা স্পন্টেনিয়াসলি যাবে, তাই তো? এক্সটার্নাল প্রেসার যদি আমি না দিই তাহলে ওপরটা যদি ভ্যাকুয়াম করে দিই তাহলে ও অটোমেটিক পিস্টনটাকে ঠেলে ওপরে তুলবে। এটাকে বলা হয় ফ্রি এক্সপানশন। এক্সপানশন এগেনস্ট জিরো এক্সটার্নাল প্রেসার, কোনো এক্সটার্নাল প্রেসার নেই, তার এগেনস্টে কাজ করতে হচ্ছে, তাহলে কি হবে? ভ্যাকুয়ামে এটাকে বলি আমরা ফ্রি এক্সপানশন। ভ্যাকুয়ামে কি হয়? পি এক্সটার্নালের ভ্যালু জিরো হয়, আর পি এক্সটার্নাল জিরো হলে আমাদের ফর্মুলাতে কি হবে? পি এক্সটার্নাল মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, পি এক্সটার্নাল জিরো, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু জিরো। তাহলে ফ্রি এক্সপানশন বা ভ্যাকুয়ামে যদি এক্সপানশন হয় সেখানে ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে? জিরো হবে। আইসোকোরিক প্রসেস, আমরা প্রসেস পরের ক্লাসে আরো ডিটেলসে পড়বো। আইসোকোরিক প্রসেস মানে যেখানে প্রেসার কনস্ট্যান্ট, সরি যেখানে ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট মানে হচ্ছে ডেল ভি ইকুয়ালস টু জিরো, কোনো চেঞ্জ নেই ভলিউমে। ভি কনস্ট্যান্ট মানে তার কোনো চেঞ্জ হচ্ছে না, ডেল ভি জিরো। ডেল ভি যদি জিরো হয় আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশন অনুযায়ী ওয়ার্ক ডানের ভ্যালুও জিরো হবে। মাইনাস পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান মানে হচ্ছে ডেল ভি, ভি টু যা ভি ওয়ানও তাই, ভলিউমের কোনো চেঞ্জ নেই। তাহলে আইসোকোরিক প্রসেস হোক বা ফ্রি এক্সপানশন হোক সেখানে ওয়ার্ক ডানের ভ্যালু জিরো হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমাদের পরীক্ষা কোশ্চেনে অনেকবারই অ্যাড্রেস করেছে, ওয়ার্কের আর একটা এক্সপ্রেশন যে ওয়ার্ক ইকুয়ালস টু মাইনাস ডেল এনজি আরটি। ওয়ার্ক ইকুয়ালস টু মাইনাস ডেল এনজি আরটি। এক তো মাইনাস পিডিভি যেটা আমরা করলাম, মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান, ওটা তো ইউনিভার্সালি কারেক্ট। এছাড়াও যদি সেটা না হয় কখনো এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়ে করে তখন এই করব, যখন যদি এইরকম ধরনের কোনো প্রসেসের ক্ষেত্রে বলে ওয়ার্ক বার করতে তাহলে এইভাবে করব। আর যদি কোনো গ্যাসিয়াস রিয়াকশন দেয় ওপেন ভেসেলে, ওপেন কন্টেনার আছে সেখানে কোনো গ্যাসিয়াস রিয়াকশন হচ্ছে, সেখানে ওয়ার্ক ক্যালকুলেট করতে হলো, তখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, মাইনাস ডেল এনজি ওয়ার্ক ইকুয়ালস টু মাইনাস ডেল এনজি আরটি। ওই পিভি মাইনাস পি ইন্টু ডিভি, সেখানে ভলিউম সেই মাইনাস পিডিভি, সেই জায়গায় ডেল এনজি আরটি করা হচ্ছে। টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম চেঞ্জের জন্য নাম্বার অফ মোল চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে ফর এক্সাম্পল ধরো এরকম একটা গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট হতে হবে, কিন্তু এই রিঅ্যাকশনে যদি কোনো একটা সলিড থাকে বা লিকুইড থাকে সেটাকে আমরা কনসিডার করতে পারবো না, এটা সবকটাই গ্যাসিয়াস হচ্ছে, হোমোজিনিয়াস। তাহলে ডেল এনজি কি হবে? প্রোডাক্টের নাম্বার অফ মোল মাইনাস রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোল। প্রোডাক্টের নাম্বার অফ মোল কত? 4, মাইনাস রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোল কত? 2। তাহলে ডেল এনজি এখানে কি আসবে? 2 আসবে। আর এর ভ্যালু তোমরা জানো, বসিয়ে নিতে পারো। আর যদি জুলে বসাও তাহলে 8.314 জুল পার কেলভিন হয়, সেটা ক্যালকুলেশনের সুবিধার জন্য 25/3 লিখে করবে, জুল পার মোল পার কেলভিন। আর এর ভ্যালু লিটার এটিএম এ কি হয়? 0.082, তার বদলে সেটা কি করবে? 1/12 করে নেবে, কাটাকাটি করতে সুবিধা হয়। লিটার এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর এর ভ্যালু 2 ক্যালোরি, ক্যালোরি থেকে ক্যালোরি পার কেলভিন পার মোল। ঠিক আছে, 1, এটা মনে রেখো, 1 লিটার এটিএম সমান 101.39 জুল, এটা নিয়ারলি অ্যাবাউট 100 জুল ধরে আমরা চলি। এগুলো আমাদের পরে নিউমেরিক্যাল করতে গিয়ে দরকার পড়বে এবং কাজে লাগবে। ভ্যালুগুলো তো তোমাদের হয়তো আগে জানা আছে, বাট এইগুলোকে এইভাবে লিখলে কাটাকাটি করে অ্যান্সার বার করতে সুবিধা হয়। 8.314 দেখো,
এটা ওই 25/3 এর কাছাকাছি থাকে। ঠিক আছে, চলো এই ওয়ার্কের যে কনসেপ্ট পেলাম এখান থেকে কিছু কোশ্চেন করি যাতে কনসেপ্টটা আরো আমাদের কাছে পরিষ্কার হয়। বলছে দেখো, বলছে আন্ডার আইসোথার্মাল কন্ডিশন a gas at 300 Kelvin expand from 0.1 liter to 0.25 liter expansion করছে টেম্পারেচার 300 Kelvin, এটা ইনিশিয়াল ভলিউম, এটা ফাইনাল ভলিউম, এগেইনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার অফ 2 বার, এক্সটার্নাল প্রেসার বলেছে 2 বার, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস লিটার বার ইকুয়ালস টু 100 জুল বলেছে, লিটার এটিএম 100 জুল, লিটার বারও 100 জুল। দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এখানে কত বলেছে, তাহলে আমি কি বলবো, ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, বা তোমাদের যেটা খুশি ভি টু মাইনাস ভি ওয়ান করেও কোনো অসুবিধা নেই, মাইনাস পি এক্সটার্নাল, এক্সটার্নাল প্রেশার কত দিয়েছে 2 বার, ফাইনাল ভলিউম কত 0.25, মাইনাস ইনিশিয়াল ভলিউম 0.1, এটা কি লিটার, তাহলে এটা 0.15 ইন্টু 2 মাইনাস 0.30 লিটার পার, তাহলে মাইনাস 0.30 লিটার বারকে জুলে কনভার্ট করার কনভার্সন ফ্যাক্টর দিয়ে দিয়েছে, নাও দিতে পারে, মনে রেখে এটা ইন জুলে বলেছে, তো ইন্টু জুলে এটাকে কনভার্ট করে দিল 100 করলে তো কি হবে মাইনাস 30 জুল, অপশন এ ইজ কারেক্ট। দেখো একদম ফর্মুলা বেসড, এর চেয়ে সোজা প্রবলেম কি হয়, এইসব কোশ্চেন এসেছে পিওয়াইকিউতে, যে একদম ছেড়ে যাওয়ার মতো নয় বা কঠিনই কোশ্চেন হবে তাও কিন্তু নয়। এবার দেখো একটু আমি বই থেকে কোশ্চেন করাচ্ছি যাতে কিছু কনসেপ্ট আমি তোমাদের বলে দিতে পারি, যেগুলো দিয়ে কোশ্চেন হয়তো এখনো আসেনি কিন্তু আসতে পারে। দেখো কোশ্চেনটা পড়ো, এন অবস্থি থেকে নেওয়া এর কোশ্চেনটা বলছে ডিটারমিন হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন টেকিং প্লেস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার রিপ্রেজেন্ট সিস্টেম দ্যাট ডু ওয়ার্ক অন সারাউন্ডিং এনভায়রনমেন্ট। ভালো করে বুঝবে কি বলতে চাইছে, বলছে ডিটারমিন হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন টেকিং প্লেস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার রিপ্রেজেন্টস সিস্টেম দ্যাট ডু ওয়ার্ক অন দ্য সারাউন্ডিংস, তাহলে সিস্টেম সারাউন্ডিংস এর ওপর কাজ করছে, তার মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে, তাহলে এটা কি বোঝাচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে কি ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে কি নেগেটিভ, তার মানে এই তিনটের মধ্যে কার ওয়ার্ক ডানের ভ্যালু নেগেটিভ সেটা আমাকে, কার বা একজন বা একের বেশি হতে পারে, কার ক্ষেত্রে নেগেটিভ সেটা আমাদের বলতে হবে, ডাব্লিউর ভ্যালু নেগেটিভ কোনটা। প্রথমটা দেখো, প্রথমটা অ্যাকোয়াস অ্যাকোয়াস সলিড আছে, তার মানে আমরা ডেল এনজির ফর্মুলা ইউজ করতে পারবো না, গ্যাসিয়াস হলে তখনই, তাহলে তখন কি করবে, তখন দেখবে যে অ্যাকোয়াস থেকে সলিড হচ্ছে, তার মানে কি ভলিউম কমছে, লিকুইড থেকে সলিড হলে কি হয় ভলিউম কমবে, ভলিউম যদি কমে তাহলে ডিভি বা ডেল ভি এটা নেগেটিভ, আর ডেল ভি যদি নেগেটিভ হয়, ডেল ভি যদি নেগেটিভ হয় তাহলে ভাবো কি হবে, ওয়ার্ক ডান কি হবে পজিটিভ হয়ে যাবে না, মাইনাস পি ইন্টু ডিভি, তাহলে ডিভি যদি নেগেটিভ হয়, আগে মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস, ডাব্লিউ কি হবে পজিটিভ হয়ে যাবে, তাহলে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে না। আচ্ছা NH4Cl সলিড থেকে NH3 গ্যাস, এটা গ্যাস আছে, তাহলে এখানে ডেল এনজি ক্যালকুলেট করো, ডেল এনজি কত, এখানে 1 2 মাইনাস এদিকে 0, 2 মাইনাস 0, তাহলে 2, ডেল এনজি যদি পজিটিভ হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল এনজি, আরটি ছিল না, তাহলে ডেল এনজি যদি পজিটিভ হয় তাহলে ওয়ার্ক বিকামস নেগেটিভ, তাহলে এখানে ডাব্লিউ নেগেটিভ হচ্ছে, তাহলে এই অপশনটা ঠিক আছে। দেখা যাক পরেরটা, পরেরটাও গ্যাসিয়াস আছে, একটা থাকলেও হবে, এখানে দুটো ছিল এটা ছিল না, এখানে কোনোটাই ছিল না, ফলে আমরা ওই ফর্মুলা লাগাতে পারিনি, এখানে তিনটেই গ্যাসিয়াস আছে, ডেল এনজি ক্যালকুলেট করো, দেখো 3 প্লাস 4 মাইনাস এদিকে 2, তাহলে এটাও 2 আসছে, এটাও পজিটিভ আসছে, তাহলে ডাব্লিউ এর ক্ষেত্রে নেগেটিভ, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম যেটা নেগেটিভ হওয়ার কথা সেটা কার জন্য কারেক্ট, অপশন 2 আর 3 এর জন্য, তাহলে অপশন
ডি ইজ কারেক্ট। এইভাবে করবো আমরা। ওকে, চলো নেক্সট দেখো। একই টাইপের কোশ্চেন, এটা তোমাদের জন্য রেখেছি আমি। বলছে ডিটারমিন হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন টেকিং প্লেস অ্যাট কনস্ট্যান্ট প্রেসার রিপ্রেজেন্ট সারাউন্ডিংস দ্যাট ডু ওয়ার্ক অন দ্য সিস্টেম এনভায়রনমেন্ট। আবার রিপ্রেজেন্ট সারাউন্ডিংস দ্যাট ডু ওয়ার্ক অন দ্য সিস্টেম, সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে। সিস্টেমের ওপর কাজ করা হলে আইপিসি অনুযায়ী কি হয়, ডাব্লিউ ইকুয়ালস টু পজিটিভ। বলছে কোন সিস্টেমের জন্য ডাব্লিউ পজিটিভ হবে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম, এটা কি হবে, পজিটিভ হবে। বলছে এই চারটে অপশনের মধ্যে কাদের, কে বা কাদের ডাব্লিউ পজিটিভ। তাহলে প্রথমটার ক্ষেত্রে গ্যাসিয়াস আছে, হ্যাঁ গ্যাসিয়াস আছে, চলো এলএনজি ইউজ করি। 6 + 4 10, 7 + 4 11, 10 - 11 -1 আসছে। তাহলে ডেল এনজি যদি নেগেটিভ হয় ডাব্লিউ পজিটিভ, ডাব্লিউ পজিটিভ স্যাটিসফাই করছে আমাদের। ঠিক আছে, চলো 1 যাচ্ছে। পরেরটা দুটো গ্যাস আছে, একটা লিকুইড আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ডেল এনজি ইকুয়ালস, এদিকে লিকুইড আছে তার মানে 0 মাইনাস, এদিকে 2 + 1 3, তাহলে এটাও -3, তাহলে এটাও নেগেটিভ আসছে, তাহলে ডাব্লু এরও পজিটিভ হবে, এটাও ঠিক আছে। কার্বন সলিড গ্রাফাইট থেকে H2O গ্যাস, CO গ্যাস, এটাও ডেল এনজি ক্যালকুলেট করো। 1 + 2 মাইনাস এখানে 1, তাহলে এটা পজিটিভ আসছে, তাহলে ওয়ার্ক নেগেটিভ আসবে, এটা হবে না। H2O সলিড থেকে H2O লিকুইড, ভাবো তো, ম্যাক্সিমাম এটা ভুল করে, এর জন্যই দেওয়া। লিকুইড সলিড থেকে লিকুইডে যাচ্ছে, তাহলে মানে স্যার ভলিউম বাড়বে না। ওয়াটারের ক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ার হয়, সলিডের ভলিউম বেশি হয়, আইসের ভলিউম বেশি হয় না লিকুইডের থেকে। ফলে সলিড ওয়াটার থেকে লিকুইডে যদি যায়, তাহলে ভলিউম এখানে কি হবে, বাড়ার বদলে কমবে। সলিড থেকে লিকুইড ওয়াটার যদি হয়, অন্য সিস্টেমের জন্য সবকটা সলিড থেকে লিকুইডে গেলে ভলিউম বাড়ে, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে সলিড থেকে লিকুইডে গেলে ভলিউম কমে। ভলিউম কমা মানে কি, পিভি নেগেটিভ, পিভি নেগেটিভ মানে কি ওয়ার্ক ডান পজিটিভ, মানে আমার ওয়ার্ক ডান পজিটিভ, এটাও স্যাটিসফাই করছে। 1 2 and 4 সবাই 1 2তেই কারেক্ট করে, 4টা ভুল করে দেয়। 1 2 and 4, 1 2 and 4, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটাও আবার একটা অন্য অ্যাঙ্গেলে দেখা কোশ্চেনটাকে দেখো। বলছে 2 moles of zinc is dissolved in HCl at 25 degrees Celsius. Work done in open vessel. জিঙ্কের সাথে HCl এর রিয়াকশন হচ্ছে। জিঙ্ক মানে সলিড স্টেটে, HCl লিকুইড স্টেটে, এখান থেকে তাহলে জিঙ্ক ক্লোরাইড হবে আর H2 গ্যাস হবে। জানোই ছোটবেলাকার রিয়াকশন, মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশনে হাইড্রোজেন তৈরি হয়। তাহলে জিঙ্ক সল্ট, জিঙ্ক ক্লোরাইড সলিড প্লাস H2 গ্যাস। এটার থেকে এবার আমি কি দেখছি, যে 2 মোল জিঙ্ক ডিজলভ করা হয়েছে HCl এ, ওয়ার্ক ডান বার করতে বলেছি। কি অবস্থা দেখো, কি করে বার করবো স্যার? কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার মানে H2 গ্যাস বেরোচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, ডেল এনজি ফর্মুলায় যেতে হবে, যেহেতু গ্যাসিয়াস একটা রয়েছে, তাহলে 1 - 0 করে ডেল এনজিতে যেতে হবে। কিন্তু এটা কি 1, সেটা আমাকে দেখতে হবে। দেখো 1 মোল জিঙ্ক স্টোচিওমেট্রি, 1 মোল জিঙ্ক থেকে 1 মোল H2 তৈরি হচ্ছে, 1 মোল জিঙ্ক থেকে 1 মোল H2 তৈরি হচ্ছে, 1:1 রিয়াকশন। তাহলে 2 মোল জিঙ্ক থেকে 2 মোল H2 তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হবে। তাহলে এটা এখানে আমাকে 1 - 0 করলে হবে না, ডেল এনজিতে ফর্মুলায় 2 - 0 করতে হবে। অর্থাৎ এখানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস ডেল এনজি, আরটি ফর্মুলা লাগাবো ঠিকই, কিন্তু ডেল এনজি ক্যালকুলেট করতে আসা চাই তো, 2 - 0 আর কিসে বার করতে বলেছি, কিলো জুলে, তার মানে আর এর ভ্যালু জুলে বসাই, 25/3 ইন্টু টেম্পারেচার 25 দিয়েছে, 298 কেলভিন, কেলভিনে বসাবো, ডিভাইডেড বাই 1000 করে দাও,
কিলো জুলে চলে যাবে, ডিভাইডেড বাই 1000 করে দাও, কিলো জুলে চলে যাবে। এখানে দেখো মোটামুটি কাটলে এটা 300 থাকলে 100 আসতো, নিয়ার অ্যাবাউট 100। আমি মোটামুটি দেখতে চাইছি, এটা কেটে যাচ্ছে, এটা 50 মাইনাস 50/10 আছে, তার -5 -5, এটা নিয়ারলি ইকুয়ালস টু -5 কিলো জুলের কাছে অ্যান্সার আসা উচিত। এবার অপশনের দিকে তাকাও, -5 কিলো জুলের কাছাকাছি অপশন কি আছে? একটু কম হওয়ার কথা, কারণ 298 ছিল, এখান থেকে একটু ফ্র্যাকশনে কমে যাবে। বুঝা গেল? অপশন বি ইজ কারেক্ট। এটা দেখো বলছে if 100 mole of H2O2 decomposes at 1 bar and 300 Kelvin, the work done kilojoule in 1 mole of oxygen gas as it expand against 1 bar pressure. রিঅ্যাকশনটা এখানে দিয়ে দিয়েছে, অক্সিজেন, বাকি দুটো লিকুইড আছে, অক্সিজেন গ্যাস আছে, তাহলে এটা 2 মোল H2O2 ডিকম্পোজ করলে 1 মোল অক্সিজেন তৈরি হয়, ঠিক? তাহলে এখানে 100 মোল H2O2 জন্য 100 মোল H2O2 জন্য এর 50 মোল অক্সিজেন প্রডিউস হবে, এটা 2:1 রিঅ্যাকশন। এই 2 মোলের জন্য এর যদি 1 মোল তৈরি হয়, 100 মোলের জন্য এর কি হবে? 50 মোল তৈরি হবে। তার মানে ডেল এনজি এখানে কি হবে? 50 মাইনাস এদিকে কিছু নেই, 0। তাহলে W ইকুয়ালস টু মাইনাস ডেল এনজি RT। দেখছো একটা ছোট ফর্মুলা কত রকম ভাবে কোশ্চেন ডিজাইন করা যেতে পারে। -50 মাইনাস 0 25/3 ইন্টু টেম্পারেচার, এবার 300 দিয়েছে, ডিভাইডেড বাই কিসে বার করতে বলেছে? কিলো জুলে। 1000 দিয়ে ডিভাইড করো, এটা 100, 50 ইন্টু 25 ডিভাইডেড বাই 10, বাট 124 পয়েন্ট সামথিং আসবে বোধ হয়। 50 1250 ডিভাইডেড বাই 10 মাইনাস 1250 ডিভাইডেড বাই 10, এটাও কাটছে, -125 কিলো জুলের কাছাকাছি অ্যান্সার আসছে, -125 এর কাছাকাছি অ্যান্সার, অপশন এ। এইভাবে করতে হয় ক্যালকুলেশন, আমি দেখাচ্ছি তোমাদের, যাতে ক্যালকুলেটর ছাড়াও কিভাবে তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারো। এগুলোও কি শুধু এটা দেখা না, এইগুলোও দেখা ইম্পর্টেন্ট তোমাদের কাছে। যত আমাকে করতে দেখবে তত তোমাদের আইডিয়া ক্লিয়ার হতে থাকবে। চলো, অনেকগুলো কোশ্চেন ওই ছোট একটা পয়েন্ট থেকে করা গেল। এবার পরের পয়েন্টে যাই, যে আমরা হিট শিখলাম, আমরা ওয়ার্ক শিখলাম, ওয়ার্ক ক্যালকুলেশন শিখলাম, কত রকম ভাবে করা যায়, সেখানে এই প্রবলেমগুলো সলভ করলাম। এবার আমরা আসছি ইন্টারনাল এনার্জি, ফার্স্ট স্টেট ফাংশন আমাদের কাছে। ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। ইন্টারনাল এনার্জি চেঞ্জকে রিপ্রেজেন্ট করা হয় বেসিক্যালি, এর সিম্বল হচ্ছে, সিম্বলাইজ করা হয় ইউ দিয়ে, চেঞ্জটাকে ডেল ইউ দিয়ে, যেহেতু এটা স্টেট ফাংশন। বলছে ইন্টারনাল এনার্জি কি? সিস্টেমে যত রকম পসিবল এনার্জি আছে, যত রকম, তার টোটাল সামেশনটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। কত রকম হতে পারে? কাইনেটিক এনার্জি থাকতে পারে, পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে, ট্রান্সলেশনাল এনার্জি থাকতে পারে, রোটেশনাল এনার্জি থাকতে পারে, ভাইব্রেশনাল এনার্জি থাকতে পারে, বর্ন এনার্জি থাকতে পারে, রেজোনেন্স এনার্জি থাকতে পারে। যত ধরনের এনার্জি রয়েছে সবার কম্বিনেশনকে আমরা বলি ইন্টারনাল এনার্জি। ওকে, দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি ক্যান নট বি ডিটারমিন্ড, বাট এর চেঞ্জটা আমরা ডিটারমিন করতে পারি। ইউ কে ক্যালকুলেট করা সম্ভব হয়নি এখন অবধি, বাট ডেল ইউ ক্যালকুলেট করা সম্ভব হয়েছে। ডেল ইউ ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আপাতত আমি পরে কোনো ক্লাসে এটা প্রুভ করব, এখনো সেই জায়গা আমাদের আসেনি। এখন মনে রেখো, ডেল ইউ ইজ এ ফাংশন অফ, ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার ফর আইডিয়াল গ্যাস। ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, তাহলে ইউ এরও, ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ হয় না। ইট ইজ এক্সটেন্সিভ প্রপার্টি। এনার্জি, যেহেতু এনার্জি মাসের উপর ডিপেন্ড করে, আগেই বলেছিলাম ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার দিয়ে মনে রাখবে। এক্সটেন্সিভ অ্যান্ড স্টেট ফাংশন অলসো, অর্থাৎ ডেল কোয়ান্টিটি আমরা লিখছি, তার মানে সেটা স্টেট ফাংশন ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অন দ্য পাথ অফ দ্য প্রসেস। যে কোনো স্টেট ফাংশন যদি সেটা স্টেট ফাংশন হয়, সাইক্লিক পাথে, একটা ধরো সাইক্লিক পাথ আছে, এখান থেকে শুরু করেছে, এরম ভাবে গিয়ে আবার এখানেই ফেরত আসছে। সাইক্লিক পাথে সবসময় স্টেট ফাংশনের চেঞ্জটা 0 আসে।
যে কোনো স্টেট ফাংশন হোক সাইক্লিক পাথে তার চেঞ্জটা সবসময়, কারণ সে ইনিশিয়াল পজিশনেই আবার ফেরত আসছে সাইক্লিক পাথে গেলে, ফলে তার চেঞ্জটা 0 আসে, কারণ ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট এখানে সেম হয়ে যায় সাইক্লিক পাথে। del u for any cyclic process and isothermal process. Isothermal process মানে কি, যেখানে টেম্পারেচার ফিক্স বা কনস্ট্যান্ট, টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, ইউ ইজ এ ফাংশন, ইন্টারনাল ইজ এ ফাংশন অফ টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে ইউ এর কোনো চেঞ্জ নেই, তাহলে del u সেখানেও 0 হবে। তাহলে আইসোথার্মাল প্রসেসের del u 0 হয়, আবার সাইক্লিক প্রসেসের del u 0 হয়। লাস্টেরটাও দরকারি, সেটা হচ্ছে যে অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাটম ইন এ গিভেন মলিকুল ইনক্রিজেস, যত একটা মলিকুলের নাম্বার অফ অ্যাটম ইনক্রিজ করবে তত তাদের মধ্যে কলিশন বাড়বে, আর যত কলিশন বাড়বে তত ইন্টারনাল এনার্জি বাড়বে। মনে রেখো কিন্তু পয়েন্টটা, পরে কোশ্চেন আসবে এটা নিয়ে। কি বললাম, যে একটা মলিকুলে যত অ্যাটমের নাম্বার অফ অ্যাটম বাড়বে, মোনো অ্যাটমিক থেকে ডায়াটমিক থেকে ট্রাইঅ্যাটমিক টেট্রাঅ্যাটমিক, যত অ্যাটমিসিটি বাড়বে, নাম্বার অফ অ্যাটম পার মলিকুল বাড়বে, তত কলিশন বাড়বে, আর যত কলিশন বাড়বে তত ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। দেন কামস ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স তোমরা ছোটবেলা থেকে অনেকবারই পড়েছো। ইট ইজ দ্য বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জির কথা এখানে বলে। এর স্টেটমেন্ট ডিফারেন্ট টাইপের স্টেটমেন্ট আছে, এটা তোমরা অভ্যস্ত পড়ে যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে ট্রান্সফর্ম হতে পারে, টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এর ম্যাথামেটিক্যাল ফর্মটা। ম্যাথামেটিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্সে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় যে del u equals to q plus w, del u equals to q plus w। কিন্তু অবশ্যই এখানে মনে রাখবে যে এখানে কিন্তু সাইন কনভেনশনটা খুব ইম্পর্টেন্ট। সাইন কনভেনশনটা বলতে ওয়ার্ক ডান, এখানে অলওয়েজ ইউজ সাইন অ্যাকর্ডিং টু IUPAC। অর্থাৎ ওয়ার্ক অফ এক্সপানশন যদি হয় তাহলে নেগেটিভ কনসিডার করা হবে, -w হবে। ওয়ার্ক অফ কম্প্রেশন যদি হয় বা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয় তখন +w হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। এর একটা ডিফারেন্সিয়াল ফর্ম হয়, যেটাকে আমরা এরমভাবে লিখি du ইকুয়ালস টু dq প্লাস dw। এটা ডিফারেন্সিয়াল ফর্ম। যখন ডেরিভেশন করতে হয় তখন আমরা এই ফর্মটা ইউজ করি, আর যদি যখন ক্যালকুলেশন করতে হয় তখন আমরা এই ফর্মটা ইউজ করি, কারণ এটা ডেল আছে যেটা মেজারেবল কোয়ান্টিটি আগে আমরা বলছিলাম, আর ডিটা নন মেজারেবল কোয়ান্টিটি, আমাদের ডেরিভেশন করতে কাজে লাগে। না, একটা জিনিসও খুব দরকার, সেটা হচ্ছে দেখো যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, যে del u ইকুয়ালস টু q প্লাস w। কিউ কি ছিল, হিট কি ছিল, পাথ ফাংশন, ওয়ার্ক পাথ ফাংশন। এরা ইন্ডিভিজুয়ালি পাথ ফাংশন হলেও এদের সামেশনটা একটা স্টেট ফাংশনকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু খুব ফিজিক্যাল সিগনিফিকেন্ট বলতে পারো, যে হিট অ্যান্ড ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি পাথ ফাংশন হলো তাদের সামেশন স্টেট ফাংশন হিসেবে বিহেভ করে। ওকে, আর যখন ডিফারেন্সিয়াল ফর্ম লিখি আমরা, এই ডি কিউ আর ডি ডাব্লিউ যে ডিটা, সেখানে কাট ইউজ করা হয়। সেই কাটটা ইউজ করা হয় যাতে রিপ্রেজেন্ট করার জন্য যে কিউ বা ডাব্লিউ, যার ডিফারেন্সিয়াল ফর্ম লিখছি সেটা পাথ ফাংশন, সেটা রিপ্রেজেন্ট করার জন্য ডি কাট ইউজ করা হয়। যেগুলো স্টেট ফাংশন হয় সেগুলো নর্মাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, ফার্স্ট ল থেকে আর কিছু নেই। এবার আমরা মোটামুটি ফার্স্ট ল জেনে গেছি, হিট সম্বন্ধে আইডিয়া চলে এসছে, ওয়ার্ক সম্বন্ধে আইডিয়া তো চলে এসছে, এছাড়া ইন্টারনাল এনার্জি সম্বন্ধে আইডিয়া চলে এসছে। এবার সেই রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার নিউমেরিক্যাল আমরা করব। দেখো, তো ফার্স্ট কি কোশ্চেন বলেছে, বলছে হুইচ হ্যাজ ম্যাক্সিমাম ইন্টারনাল এনার্জি অ্যাট 290 কেলভিন। 290 কেলভিনে কার ইন্টারনাল এনার্জি বেশি? দেখো এখানে বলেছে নিয়ন, নাইট্রোজেন, ওজোন and equal to all বলেছে। কি হবে বলো তো এটা? এটা যদি আমরা করি তাহলে আমরা কি পড়েছিলাম, লাস্ট পয়েন্টের কথা খেয়াল করো, ওখান থেকেই কোশ্চেনটা তোলা, যে একটা মলিকুলের মধ্যে যত নাম্বার অফ অ্যাটম বাড়বে, মানে তার অ্যাটমিসিটি যত বেশি হবে, নাম্বার অফ অ্যাটম যত বাড়বে তত কলিশন বেশি হবে, তত কি হবে, ইন্টারনাল এনার্জি বেশি হবে। তাহলে এগুলোর মধ্যে এটা নিয়ন মোনো অ্যাটমিক, নাইট্রোজেন ডাই অ্যাটমিক, ওজোন ট্রাই অ্যাটমিক, এর মধ্যে নাম্বার অফ অ্যাটম সবচেয়ে বেশি, তাহলে কলিশনও বেশি হবে, এর ইন্টারনাল এনার্জিও বেশি হবে। ওকে, নেক্সট এই কোশ্চেনটা দেখো, বলছে সিস্টেম ডাজ 200 জুল অফ ওয়ার্ক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাবজর্ব 150 জুল অফ হিট।
দ্য ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ডেল ইউ ক্যালকুলেট করতে বলেছে, ওয়ার্ক অ্যান্ড হিট দিয়ে দিয়েছে। 2021 জি মিনসের কোশ্চেন, এর থেকে সোজা কোশ্চেন কি আসতে পারে দেখ ভাবো, যে আমরা জানি ফার্স্ট ল থেকে ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। এখানে কিউ এর ভ্যালু কত দিয়েছে, অ্যাবজর্ব করেছে, তাহলে 150 জুল অ্যাবজর্ব করেছে, প্লাস হবে অফ হিট, অ্যান্ড সিস্টেম ডাজ 200 জুল, দ্যাট ইজ minus 200 work done by the system। তাহলে আমার এখানে অ্যান্সার কি আসবে, -50 জুল, -50 জুল। ঠিক আছে, পরেরটায় যাই, দেখো এটা ট্রাই করো। বলছে an ideal gas is allowed to expand from 1 liter to 10 liter against a constant external pressure of 1 bar। P external 1 bar দেওয়া রয়েছে, ভলিউম চেঞ্জটা দেওয়া রয়েছে, ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলেছে। আর কি চাই, W ইকুয়ালস টু মাইনাস P external V2 মাইনাস V1, কি তাই হবে তো? এক্সটার্নাল প্রেশার কত দিয়েছে, এত সোজা প্রবলেমও জি মেন্সে আসে, কিন্তু এটা বারবার ধরে আমি বলছি যে এটাকে কঠিন বলে মনে করার কিছু নেই। মাইনাস এক্সটার্নাল প্রেশার কত, 1 বার, ফাইনাল ভলিউম 10, ইনিশিয়াল ভলিউম 1 লিটার, দ্যাট ইজ -9 লিটার বার। আমার অ্যান্সার কিসে করতে বলেছে, কিলো জুলে। লিটার বার থেকে আগেই শিখেছিলাম, লিটার এটিএম বা লিটার বার দুটো থেকেই 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা জুলে যাই, তাহলে -9 ইন্টু 100 মানে -900 জুল, আমাকে কিলো জুলে বলেছে, তাহলে -0.9 কিলো জুল হবে অ্যান্সার, -0.9 কিলো জুল। ঠিক আছে, সোজা সোজা প্রবলেমই থাকে কিন্তু। এটা পড়ো, বলছে an ideal gas expand against a constant external pressure of 2 atm। তাহলে P external এর ভ্যালু 2 atm from 20 লিটার টু 40 লিটার, ভলিউম চেঞ্জও বলে দিয়েছে, অ্যাবজর্ব 10 কিলোজুল অফ হিট ফ্রম সারাউন্ডিংস, তাহলে কিউ এর ভ্যালু বলে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ডেল ইউ ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ডেল ইউ ক্যালকুলেট করতে গেলে আমরা জানি ফার্স্ট ল থেকে কিউ প্লাস ডাব্লিউ দরকার, ডেল ইউ ক্যালকুলেট করতে বলেছে, কিউ দেওয়া রয়েছে, ডাব্লিউ দেওয়া নেই, তাহলে ডাব্লিউটা আলাদা করে বার করে নি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1। তাহলে এখান থেকে মাইনাস পি এক্সটার্নালের ভ্যালু কত দিয়েছিল, 2 atm, ফাইনাল ভলিউম 40, ইনিশিয়াল ভলিউম 20 লিটার এটিএম একসাথে লিখতে পারি, তাহলে এটা 20 মাইনাস 40 লিটার এটিএম। আর এটা কিলো জুলে আছে, 10 কিলো জুল আছে, তো জুলেও যদি এটাকে বার করি তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে -4000 জুল হবে, -4000 জুল হবে। তাহলে ডেল ইউ এর জায়গায় ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, কিউ দিয়েছে 10 কিলো জুল, আমি এটাকে জুলে কনভার্ট করে লিখছি, কারণ অ্যান্সার সব জুলে দেওয়া রয়েছে, তাহলে জুলে কনভার্ট করে যদি লিখি তাহলে এটা 10,000 জুল, আর ওয়ার্ক ডানের ভ্যালু কত এসছে, -4000 জুল, তাহলে এটা 6000 জুল আমার ডেল ইউ এর ভ্যালু আসবে, 6000 জুলের কাছাকাছি। দেখো এখানে ক্যালকুলেশন খুব একটা ছিল না, তবে কাছাকাছি অ্যান্সার আমাদের করতে হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসলে ওই 100 জুল যেটা 100 দিয়ে মাল্টিপ্লাই করছে ওটা 101.39 হয়, ফলে ওই জন্য একটুখানি অ্যান্সারের চেঞ্জ আছে, এখানে কোনো অসুবিধা নেই, একদম কাছাকাছি অ্যান্সার দেবে না। ওকে, চলো তাহলে অনেকগুলো জিনিস আমরা শিখলাম আজকের ক্লাসে। ফার্স্ট লটা পুরো হলো, ইন্টারনাল এনার্জি সম্বন্ধে আইডিয়া তৈরি হলো, আমরা কি বলে ইন্টারনাল এনার্জি সম্বন্ধে আইডিয়া তৈরি হলো, ওয়ার্ক হিট সম্বন্ধে আইডিয়া তৈরি হলো, ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেনও আমরা করলাম। নেক্সট ক্লাসে আমরা
থার্মোডায়নামিক প্রসেস আর ওয়ার্ক ডান ক্যালকুলেশন এইগুলোর ওপর জোর দেব। বিভিন্ন রকমের যে প্রসেস সেখানে ওয়ার্ক কী করে ক্যালকুলেট করতে হয়, ডেলিউ এর ক্যালকুলেশন কীরকম বা হিট কীভাবে ক্যালকুলেট করতে হয় সেই ফর্মুলাগুলোর উপর ডিসকাশন করব এবং রিলেটেড নিউমেরিক্যালস করব। চলো ভালো করে লিখে নিও ক্লাসগুলো, খাতায় পরপর যেন থাকে কোশ্চেনগুলো, তাহলে যখন রিভাইজ করবে তখন কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। ওকে, ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।